কি অবস্থা সবার? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। তো তোমাদের গত ক্লাসে যা পড়াইছিলাম আশা করি তোমরা সেই জিনিসগুলো পড়ছো। আব্দুল্লাহ সাজিদ, মেবি তোমার ক্যামেরাটা অন, ক্যামেরাটা অফ করে দাও। ঠিক আছে, তোমরা অনও রাখতে পারো, সমস্যা নাই, বাট অফ করে দাও, অফ করলেই ভালো। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের আরো কয়েকটা সংজ্ঞা একটু জানবো, কারণ ভেক্টর অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে গেলে, পড়তে গেলে, ভেক্টরের হিসাব নিকাশগুলো জানতে গেলে আমাদের কয়েকটা ভেক্টরের একটু সংজ্ঞা বা বিভিন্ন ভেক্টরের পরিচয় একটু জানা লাগে। তা আমরা গত ক্লাসে কয়েকটা ভেক্টর আমরা জানছিলাম, ভেক্টরের সংজ্ঞা আমরা দেখছিলাম। তো একটু পড়া নিব নাকি বলো? পড়া ধরবো? অফলাইন হইলে পড়া ধরা যাইতো, একটু মারপিট করা যাইতো, ঠিক আছে? রেগুলার পড়াশোনা করতে হবে। মনে করবা অনলাইনেও তোমাকে যখন আমি ধরো বলবো যে বলো, তুমিও মনে মনে বলবা। যদি না পারো তাহলে কিন্তু নিজেরে পানিশ করবা, বুঝছো? নিজের ধরে মার দিবা, যাই আমি পারলাম না, পড়ি নাই আমি, ঠিক আছে? নিজেকে অনলাইনে তুমি মার দিবা, বুঝছো? আমার হয়ে মার দিবা আর কি। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা আজকে প্রথমে যে ভেক্টরটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা গত ক্লাসে কয়টা পড়াইছিলাম? নম্বর লাস্টের নম্বরটা কত ছিল বলো তো একটু, কেউ একজন নম্বরটা বলো। 5টা, 5টা, তাই না? ওকে, তাহলে আজকে 6 নম্বর দিয়ে শুরু করি। প্রথমটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। দেখো নামের মধ্যে সংজ্ঞা আছে, কি বলা হচ্ছে? সমতলীয়, অর্থাৎ যে সকল ভেক্টর একই তলে ক্রিয়ারত থাকবে তাদেরকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। যে সকল ভেক্টর একই তলে ক্রিয়া করবে, একই তলে ক্রিয়ারত থাকবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে, সমতলীয় ভেক্টর বলে। অর্থাৎ সমতলীয় ভেক্টরগুলোর তল থাকবে সেম, এই কারণেই তো নামটা হচ্ছে সমতলীয়। এখন আসো আমরা একটু চিত্র এঁকে বুঝাই। দেখো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তোমরা তো আসলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 9 10 এ জানছো, অনেকে ত্রিমাত্রিকটাও জানছো। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক 3D কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এটা হচ্ছে জেড অক্ষ। জেড অক্ষটা কোন দিকে? জেড অক্ষটা আসলে তোমাদের দিকে। আমি বোর্ডে চিত্রটা আঁকছি। তোমার ঘরের যে কর্নার আছে, ঘরের ঘরের এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে ঘরের একটা দেওয়াল, এইটা হচ্ছে একটা দেওয়াল, আর এইটা হচ্ছে মেঝে, বুঝতে পারছো? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এইটা হচ্ছে এই যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা দ্বিমাত্রিকটার সাথে আসলে বেশি পরিচিত, তো এটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার এই ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো আমি 3টা তল এঁকে দেখাচ্ছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ। তাহলে ভাইয়া এইটা হচ্ছে এক্স ওয়াই তল, কি তাই না? এই যে তলটা, এই তলটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এদের দিয়ে গঠিত তল। তাহলে এই তলটাকে বলা হবে এক্স ওয়াই তল, এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? তারপরে দেখো এই পাশের যে দেওয়ালটা, ঘরের এই পাশের যে দেওয়ালটা, এই দেওয়ালটা গঠিত হচ্ছে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ দিয়ে। তো এই তলটার নাম হচ্ছে ওয়াই জেড তল। আর নিচের এই যে মেঝেটা, এই মেঝেটা হচ্ছে এক্স অক্ষ এবং জেড অক্ষ দিয়ে তৈরি, সুতরাং এটাকে আমরা বলতে পারি এক্স জেড তল। এই দেখো 3টা তল। এখন মনে করো দুটো ভেক্টর এ এবং বি, এটা এক্স ওয়াই তলে ক্রিয়ারত, এই যে এই তল, এই তলে ক্রিয়ারত, তাহলে এ আর বি হচ্ছে সমতলীয় ভেক্টর। তারপরে চিন্তা করো যে সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, ই ভেক্টর, এরকম আরো 3টা ভেক্টর ওয়াই জেড তলে ক্রিয়ারত। তারপরে ধরো এফ ভেক্টর, এইচ ভেক্টর, জি ভেক্টর, এই যে জি ভেক্টর, এরা হচ্ছে এক্স জেড তলে ক্রিয়ারত। তাহলে সমতলীয়, যারা একই তলে ক্রিয়াশীল তাদেরকে বলা হচ্ছে সমতলীয়। তাহলে এ আর বি হচ্ছে সমতলীয় ভেক্টর, সি ডি ই ভেক্টর এরা হচ্ছে সমতলীয় ভেক্টর, কারণ এরা 3টা ভেক্টরেরই ক্রিয়াতল একই।
আবার মেঝে যে তিনটা ভেক্টর ক্রিয়ারত আছে এদের ক্রিয়াতল একই, তাহলে এফ, এইচ এবং জি ভেক্টর এরা হচ্ছে সমতলীয় ভেক্টর। কথা কি বুঝতে পারছো? তাহলে কিভাবে আমরা ভেক্টর গুলাকে সমতলীয় বলতে পারি? একই তলে ক্রিয়ারত থাকলে। তাহলে একটু লিখে ফেলি ছোট্ট করে যে এ এবং বি ভেক্টর এরা হচ্ছে সমতলীয়। তারপরে সি, ডি, ই ভেক্টর এরা সমতলীয়। এইচ, এফ, জি ভেক্টর এরাও সমতলীয়। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি এ ভেক্টর, সি ভেক্টর এবং এইচ ভেক্টর এরা কি সমতলীয়? উত্তর হচ্ছে না, এরা সমতলীয় নয়। তুমি বলো, নিজেই বলো, এরা কি সমতলীয়? সমতলীয় নয়। এ ভেক্টর এক্স ওয়াই তলে, তারপরে কোনটা সি ভেক্টর ওয়াই জেড তলে, এবং এইচ ভেক্টর সেটা হচ্ছে মেঝে এক্স জেড তলে। তাহলে এরা সমতলীয় নয়। আবার একইভাবে জি ভেক্টর, বি ভেক্টর, ই ভেক্টর এরা সমতলীয় নয়। কি বোঝা গেছে? এইবার একটা কথা বলতেছি, খুব ভালো করে খেয়াল করো। দুইটি ভেক্টর সর্বদাই সমতলীয়। এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে, এটা অনেকে বোঝে না। দুইটি ভেক্টর এরা সর্বদাই সমতলীয় আর কি, সর্বদাই সমতলীয়। এদেরকে আসলে অসমতলীয় বলা যায় না। দুইটা ভেক্টর অসমতলীয় বা সমতলীয় নয় এটা আসলে বলা যায় না। দুইটা ভেক্টর সর্বদা সমতলীয়। বাট তিনটা ভেক্টর এরা সমতলীয় হতে পারে আবার নাও পারে। অর্থাৎ সমতলীয় কিনা এটা আসলে তিনটা ভেক্টর দিয়ে বললে ভালো হয়, কারণ দুটো ভেক্টর সর্বদাই সমতলীয়। এখন আমি তোমার একটু দেখাই কিভাবে এটা হচ্ছে, কিভাবে ওটা হচ্ছে। দেখো আমার কাছে তিনটা কলম আছে, এই যে তিনটা কলম আছে আমার কাছে। তিনটা কলম ধরো এভাবে আছে, এই যে এভাবে, এইটা একটা দিকে, এইটা উপরের দিকে, আর এইটা। এই তিনটা সমতলীয় বলো? এই যে ধরো এই যে কাগজটা, এটা একটা তল না? এই তিনটা কলমকে এই তলে রাখতে পারবো একসাথে? দেখো তো থাকবে? সম্ভব? দেখো তো, তিন দিক বরাবর, একটা তোমার দিকে, একটা ওই দিকে, একটা উপরের দিকে। বলো এরা কি সমতলীয়? না, এরা সমতলীয় না। এদেরকে সমতলীয় বলা যাবে না। দেখো এদেরকে নিয়ে আমি ধরো তিনটা আছে, এই তিনটাকে নিয়ে একটা তল বানাইতে পারবো? এই যে কাগজটাকে এই তলে রাখতে পারবো? দেখো তলে সম্ভব রাখা? তিনটা তিন দিকে সম্ভব না। কিন্তু দুটো ভেক্টর, এই যে দুটো ভেক্টর, এদেরকে তুমি যেভাবেই রাখো না কেন এরা সমতলীয়। যেভাবেই, ধরো এভাবে রাখছি, এই যে এভাবে রাখছি, এই যে বোর্ডে এভাবে রাখছি, তাহলে এরা সমতলীয় কিনা দেখো? এই যে দেখো সমতলীয়, দেখছো? এই যে একই তলে, তাহলে এই যে সমতলীয় ভেক্টর। আবার তুমি বলতে পারো ভাই দুটো ভেক্টর ধরেন এইভাবে রাখেন, এই যে একটা আমার দিকে রাখেন আর একটা ওই দিকে রাখেন। আচ্ছা রাখলাম, নাও, একটা তোমার দিকে রাখলাম, একটা এদিকে রাখলাম। এরা সমতলীয় কিনা? অবশ্যই সমতলীয়। দেখো এই যে সমতলীয়, এই যে সমতলীয়, দেখছো? বুঝতে পারছো? এই যে সমতলীয় ভেক্টর, দুটো ভেক্টর সবসময় সমতলীয়। তুমি এই দুটো কলমকে যেভাবেই রাখো না কেন, এই যে ধরো এইভাবে রাখলাম, এই যে এইভাবে বাঁকা করে রাখলাম, এই যে এভাবে রাখলাম, তাহলে এভাবে রাখলে সমতলীয় কিনা? দেখো এই যে সমতলীয়, এই যে দেখো একই তলে আছে। তাহলে দুটো ভেক্টরকে দেখো, এই কলমের দুইটা কলমকে আমি যেভাবে রাখি না কেন, এই সাদা কাগজটাকে, এই তলটাকে এই দুইটা কলমের উপর আমি রাখতে পারতেছি না? দুটো ভেক্টর সর্বদাই সমতলীয়। আমি যদি বলি এ ভেক্টর সি ভেক্টর এরা সমতলীয় কিনা, বলো তো কি হবে? বলো এরা সমতলীয় কিনা? এরা এ ভেক্টর সি ভেক্টর সমতলীয় কিনা? অবশ্যই সমতলীয়। এই যে অনেকে বলছেন না, এই তো না বললে তো হবে না। এই দুটো ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর সমতলীয়, দুটো ভেক্টর সর্বদাই সমতলীয়। এতক্ষণ কি বুঝালাম? দুটো ভেক্টর সর্বদাই সমতলীয়। দুটো ভেক্টরকে, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে তুমি যেভাবেই রাখো না কেন একটা তল হবে না। দুটো লাঠিকে যেভাবে বাঁধো না কেন, যেভাবেই বাঁধো না কেন, তুমি ওই দুটো লাঠিকে একটা তলে রাখতে পারবে না। একটা সহজ কথা তোমার বলি, দুটো লাঠি একটার সাথে আরেকটা জোড়া লাগাবা, একটার সাথে একটা জোড়া লাগাবা, যেভাবেই জোড়া লাগাও না কেন, একটা সহজ কথা, দুটো লাঠি একটার সাথে একটা জোড়া লাগাবা, যেভাবেই লাগাও না কেন, যেভাবে লাগানোর পরে এই লাঠিটাকে ভূমির উপর ফেলে দিবা, ভূমির উপর ফেলে দিবা, ভূমির উপর ফেলে রাখবা। বলো ভূমির উপর যদি ফেলে রাখো, কোনো লাঠি কি ভূমি থেকে উপরে থাকবে নাকি দুটো লাঠি ভূমির সাথে থাকবে? বলো, এইটা আমার কমেন্ট করো। বলো দুটো লাঠি কিভাবে থাকবে? একটার সাথে আরেকটা জোড়া লাগাইছি, এবার আমি ভূমির উপর ফেলে দিলাম। ভূমির উপর ফেলে দিলে দুটাই দেখবা মাটিতে পড়ে গেছে, তাই না? দুটাই মাটির সাথে মিশে থাকবে। তো দুইটা মাটির সাথে মিশে থাকলে তাহলে মাটিতে মেঝেতে একটা তল না?
দুটো ভেক্টরকে যেভাবেই রাখি না কেন তল হবে, যেভাবেই রাখি না কেন। এই যে দুটো ভেক্টরকে যেভাবে রাখি না কেন দেখো একটা তল হবে, দেখো একটা তল হয়েছে। এভাবে রাখলেও তল হবে, এভাবে রাখলেও তল হবে, এভাবে রাখলেও তল হবে, এইভাবে রাখলেও তল হবে, যেভাবে রাখি না কেন তল হবে। তাহলে দুটো ভেক্টর সর্বদাই সমতলীয়। তাহলে সমতলীয় কি না এটা যদি কেউ তোমার জিজ্ঞেস করে, তাহলে বলো কয়টা ভেক্টর দিয়ে জিজ্ঞেস করবে? কয়টা ভেক্টর দিয়ে? অ্যাটলিস্ট তিনটা ভেক্টর দিয়ে বলতে হবে, অ্যাটলিস্ট তিনটা। সমতলীয় কি না এটা কেউ যদি জিজ্ঞেস করে তাহলে অ্যাটলিস্ট তিনটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে, কারণ দুটো দিয়ে কেউ জিজ্ঞেস করবে না, দুটো দিয়ে কেউ জিজ্ঞেস করবে না। সবাই বুদ্ধিমান, সবাই জানে দুটো ভেক্টর সর্বদা সমতলীয়। একজন বলছে ভাই পরস্পরের লম্ব হলে কি সমতলীয় হবে? কেন রে ভাই, লম্ব হলে সমতলীয় হবে না? এই যে এটার সাথে এটা লম্ব, লম্ব হলে সমতলীয় না? এই যে সমতলীয় না? এই যে দেখো তল হয়েছে না? এটাই তো প্রথমে দেখালাম, লম্ব হলে সমতলীয় হতে না। অনেকে বলে ভাই আমি ভূমির উপর রাখবো, ভূমির উপর রাখলে তো এটা দাঁড়ায় থাকবে। দেখো এটা ভূমির উপর আছে, এটা এভাবে দাঁড়ানো আছে, একটু টোকা দিয়ে দাও, টোকা দিলে দেখবা টুপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে দুটোই মাটির সাথে মিশে গেছে, তাই না? তার মানে দুটো ভেক্টর সর্বদাই সমতুল্য। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার আসো সমপ্রারম্ভিক ভেক্টর 7 নম্বর। সমপ্রারম্ভিক, সমপ্রারম্ভিক, প্রারম্ভ মানে কি? শুরু। কো ইনিশিয়াল ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। সমপ্রারম্ভিক মানে সমবিন্দু দিয়ে শুরু, সহজ কথা। তাহলে দুই বা ততোধিক ভেক্টর এরা যদি কোনো একটা একই বিন্দু থেকে ক্রিয়া করে, মানে পাদবিন্দু যদি একই হয়, সহজ কথা, তাহলে তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। তাহলে দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হলে, দুই বা মানে প্রারম্ভ একই বিন্দু থেকে, এই কারণেই তাদের নাম সমপ্রারম্ভিক। যে মুখস্থ করবে সে কিন্তু ওই যে আমার ফেভারিট স্টুডেন্ট, বুঝছো, আবুল, মুখস্থ করা যাবে না, বুঝে বলবো। সমপ্রারম্ভিক অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর, ততোধিক ভেক্টরের পাদবিন্দু বা আরম্ভ বিন্দু একই হলে, বা আরম্ভ বিন্দু একই হলে তাদেরকে সমপ্রারম্ভিক বলে। তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। ক্লিয়ার? এবার আসো একটু চিত্র এঁকে দেখাই। তো এই যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকছিলাম, ওটাই একই, একটু নিজেকে জ্ঞানী জ্ঞানী লাগবে। তুমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শুধু এক্স ওয়াই আঁকতে পারো, সমস্যা নেই। মূলবিন্দু কোনটা? এই যে এটা মূলবিন্দু, মূলবিন্দু ও 0 0 0 তার স্থানাঙ্ক। কার্তেশীয় হইলে এক্স ওয়াই থাকতো, তখন বললাম 0 0। এবার ধরো মূলবিন্দু থেকে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, মূলবিন্দু হচ্ছে পাদবিন্দু, দুইটা ভেক্টরের পাদবিন্দু। একটা ভেক্টর ক্রিয়া করতেছে এই বিন্দুর দিকে, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো 1 2 3, ধরো কেমন 1 2 3, যে এগুলো কিন্তু আমি চোখের মানে জাস্ট ধরার জন্য লিখছি, অত মেপে লিখি নাই। এক্স অক্ষে 1 একক, ওয়াই অক্ষে 2 একক, দেন জেড অক্ষ বরাবর মানে তোমার দিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। বলতো মধ্যবর্তী কোণ কত? অনেকে এখানে এসে ঝামেলা করে। এক্স ওয়াই জেড, বলো এক্স এর সাথে ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওয়াই এর সাথে জেড এর কত? 90 ডিগ্রি। অনেকে বলে ভাই এটা 90 ডিগ্রি তো মনে হচ্ছে না, এটা তো 90 এর বেশি। এই যে সবসময় এই চোখ দিয়ে দেখলে হয় না, এই যে এই মাথার মধ্যে একটা চোখ আছে, ঠিক আছে, দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয়, জ্ঞান চোখ দিয়ে দেখতে হয়। এটা এই জেড অক্ষ তোমাদের দিকে, ঘরের কর্নারের দিকে তাকাও, ঘরের কর্নারের দিকে এক্স ওয়াই 90 ডিগ্রি, ওয়াই জেড 90 ডিগ্রি, মেঝে, এই যে মেঝে এটা কত? 90 ডিগ্রি। বুঝছো? পরস্পরের সাথে লম্ব সবগুলা। তাহলে এই যে 1 2 3 এই বিন্দু অভিমুখে, মূল বিন্দু থেকে এই বিন্দু অভিমুখে, ধরো এটা এ বিন্দু, তাহলে ও এ এই রেখা বরাবর ধরো একটা ভেক্টর ক্রিয়া করতেছে, ধরো এটাকে আমরা বললাম পি ভেক্টর। আর মনে করো এখানে আর একটা বিন্দু আছে, এটা ধরো বি বিন্দু, এটার স্থানাঙ্ক ধরো 2 1 4 ধরলাম। তাহলে মূল বিন্দু থেকে এই বি বিন্দুর অভিমুখে একটা ভেক্টর ক্রিয়া করতেছে ও বি বরাবর, এই ভেক্টরটার নাম দিলাম ধরো কিউ ভেক্টর। পি আর কিউ দুটো ভেক্টরের পাদবিন্দু এই যেটা, তাহলে দুইটা ভেক্টর একই পাদবিন্দু থেকে ক্রিয়া করতেছে, দুইটা ভেক্টরের পাদবিন্দু আরম্ভ বিন্দু একই, তাহলে এরা হচ্ছে সমপ্রারম্ভিক।
দুই বা ততোধিক ভেক্টর, শুধু দুটো হইতে হবে না এমন না, শুধু দুটো হইতে হবে এমন না, অনেকগুলো ভেক্টর হইতে পারে। তারা যদি একই বিন্দু দিয়ে ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সবগুলার পাদবিন্দু একই বিন্দু দিয়ে ক্রিয়া করবে, এরা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? তিনটা বিন্দু কিসের? আচ্ছা, তিনটা বিন্দু হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের স্থানাঙ্ক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তুমি 9 10 দ্বিমাত্রিক স্থানাঙ্ক পড়ছো না? সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমরা মাত্র একটু পরে পড়বো, একটু ধৈর্য ধরো, একটু পরে পড়বো। এবার আসো 8 নম্বর। 8 নম্বর হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন মানে কি? ফ্রি, ফ্রি ভেক্টর। ঠিক আছে, তাহলে ফ্রি ভেক্টর থাকলে কি থাকবে? পেইড ভেক্টর। এটা ফ্রি ভেক্টর, তাই না? তাহলে কি থাকবে? পেইড ভেক্টর। না, স্বাধীন মানে যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো ধরে নেওয়া যায়, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো ধরে নেওয়া যায় সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন মানে এরকম স্বাধীন না যে ভেক্টরটা চেঞ্জ করে আমরা দিক চেঞ্জ করে ফেলবো, এমনটা না। ভেক্টরটার দিক একই থাকবে, শুধু আমরা কি করবো, যে ভেক্টর শিফটিং, এক বিন্দু থেকে ভেক্টরকে আরেক বিন্দুতে, এক জায়গা থেকে ভেক্টরকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। তাহলে এটা কি বলা হচ্ছে? স্বাধীন ভেক্টর। যে সকল ভেক্টরের বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো ধরে নেওয়া যায়, ইচ্ছামতো ধরে নেওয়া যায়, দিক চেঞ্জ করা যাবে না কিন্তু, খবরদার, তারা হচ্ছে স্বাধীন। ঠিক আছে, তারা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর যেমন একটু উদাহরণ দিই। ধরো আমি বললাম কোন একটা ভেক্টর ক্রিয়া করতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে। ধরো এই যে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। ধরো আমি বললাম যে পূর্ব পশ্চিম দিকে বাতাসের বেগ ভেক্টর, বাতাসের ধরো বেগ, তাহলে বাতাসের বেগ ভেক্টর পূর্ব পশ্চিম দিকে ধরো ভি, ভি এর একটা মানটা আমি বলতে পারি, ধরো বাতাস প্রবাহিত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে মান। ঠিক আছে, দিকটা কোন দিকে? পূর্ব দিকে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে। দেখো ভেক্টরকে প্রকাশ করতে গেলে এই যে এখানে কিন্তু আমি শুধু মান লিখছি, এর সাথে কিন্তু একটা দিক টিক দিতে হবে, তো সেটা একটু পরে আমরা দিব। তো আপাতত জাস্ট এটা ভি ভেক্টর, বাতাসের বেগ ভেক্টর, এরা ক্রিয়া করতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখো পূর্ব দিকে আঁকলাম। ঠিক আছে, মান কত? ধরো এর মানটা হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মান, লিখলাম। এবার এইটাকে দেখো পাদবিন্দু কই ছিল? এই যে এখানে পাদবিন্দু ছিল। এখন আমি এই ভেক্টরটাকে এখান থেকে দেখো তুলে নিয়ে, ভেক্টরটাকে তুলে নিয়ে আমি এখানে লিখতে পারি না? এই যে এখানে লিখতে পারি না? পারি। তাহলে পাদবিন্দু আগে যেখানে ছিল এখন কি পাদবিন্দু সেখানে আছে? পাদবিন্দু শিফট হয়ে পাদবিন্দু চেঞ্জ হয়ে গেছে না? এখন পাদবিন্দুটাকে আমি ইচ্ছামতো ধরে নিতে পারি, এখানে ছিল নিয়ে আসলাম এখানে, ভেক্টরটাকে শিফটিং করে। এবং ভেক্টর শিফটিং এর নিয়ম মেনে মানে যা দৈর্ঘ্য ছিল তাই দৈর্ঘ্য আছে, অর্থাৎ মানে কি আছে? দিকও যা ছিল তাই আছে। তাহলে এরপরে এখান থেকে কপি করে এখানেও নিতে পারি, তাই না? তাহলে দিকের চেঞ্জ হয় না, দিক কিন্তু পশ্চিম থেকে দেখো পূর্ব দিকে আছে, আগেও ছিল পশ্চিম থেকে পূর্ব দিকে দেখো এখনো পশ্চিম থেকে পূর্ব দিকে আছে। তাহলে এইটা হচ্ছে স্বাধীন ভেক্টর, যে এখানে ছিল এখানে আঁকাও যে কথা এখানেও আঁকতে পারি, একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। তাহলে স্বাধীন থাকলে কি পরাধীন আছে? অবশ্যই পরাধীন আছে, পরাধীন বলে না, এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টর বোঝা গেছে? স্বাধীন ভেক্টরে পাদবিন্দুটা কেমনে চেঞ্জ হচ্ছে তোমার আমি আরেকটু বলি। দেখো এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, ধরো কোন একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত, এক্স অক্ষ তার ধারক রেখা, কোন একটা ভেক্টর যে রেখা বরাবর ক্রিয়া করে তাকে তার ধারক রেখা বলে, ধরো এটা এক্স অক্ষ। তো কোন একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত, এই যে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটা ক্রিয়ারত, তার পাদবিন্দু এখানে ছিল যার স্থানাঙ্ক ধরো 2 0, পাদবিন্দু এটা মূল বিন্দু 0 0, তাহলে এই ভেক্টরের পাদবিন্দু এটা মূল বিন্দু 0 0, তার থেকে 1 2 2 0, তাহলে 2 0, এই যে 2 0 এটা হচ্ছে এই ভেক্টরের পাদবিন্দু, ধরো এটা পি ভেক্টর। এখন আমি এই ভেক্টরটাকে এখান থেকে তুলে নিয়ে ভেক্টরটাকে কপি করলাম, কপি করে তুলে নিয়ে এখানে নিয়ে গেলাম, এই তাহলে পি ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে গেলাম, নিতে অবশ্যই পারি, মান আর দিক সেম আছে। আগে ছিল এই ভেক্টরের পাদবিন্দু 2 0, তাহলে এটা ধরো 1 2 3 4 5 6 7 8, তাহলে এবার পাদবিন্দু কোথায় চলে গেছে? 8 0 বিন্দুতে চলে গেছে। তো পাদবিন্দু ইচ্ছা মতো নিতে পারতেছি আমি, এটাই হচ্ছে স্বাধীন ভেক্টর। বুঝছো? ভেঙে বুঝাইলাম।
এবার স্বাধীন ভেক্টরের বিপরীত হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টরের বিপরীত হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, লোকালাইজড ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। তো সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর এর উল্টাটা, স্বাধীনের উল্টাটা। স্বাধীন ভেক্টরে কি ছিল? যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো ধরে নেওয়া যায়। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কি হবে? পাদবিন্দু ইচ্ছা মতো ধরে নেওয়া যায় না, পাদবিন্দু নির্দিষ্ট। যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো ধরে নেওয়া বা আঁকা যায় না, পাদবিন্দু সুনির্দিষ্ট। ঠিক আছে, তাকে সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর বলে। ঠিক আছে, এবার আসো এর উদাহরণটা কি হইতে পারে। এর উদাহরণ হচ্ছে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর 9 10 এ পড়ছো অ্যাটলিস্ট, আমরা পড়বো একটু পরে, সমস্যা নেই। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। কি বললাম সংজ্ঞার মধ্যে? কি বললাম? অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি বললাম? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। লিখবা না এক্স অক্ষ ওয়াই অক্ষ, মূল বিন্দু না এটা। তাহলে এই একটা বিন্দু, ওই যে একটু আগেই তো আঁকলাম। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এখানে এক্স ওয়াই দ্বিমাত্রিক স্থানাঙ্ক আছে, ধরো 1 2। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু অভিমুখে ক্রিয়ারত এই যে ভেক্টর, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান প্রকাশ করতেছে। ধরো এটা হচ্ছে পি ভেক্টর, তো এটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর। এই বিন্দুর অবস্থান ভেক্টরের পাদবিন্দু এই যে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু পাদবিন্দু ফিক্সড, নির্দিষ্ট। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। কথা কি বুঝছো? অবস্থান ভেক্টর হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। 2 মার্কের কোশ্চেন আসে কিন্তু এগুলো, যে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। অবস্থান ভেক্টর একটি, আমার খাতা যদি পড়ো বুঝছো, 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 4 মার্ক তো কথাই নেই, সব প্রশ্নের উত্তর কিন্তু পাই যাবা, সুন্দর করে পড়বা আর কি। অবস্থান ভেক্টর বুঝে বুঝে, অবশ্যই বুঝে বুঝে। অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। তো কি করে ব্যাখ্যা করবা? তোমাদের যে ওই যে বলছিলাম 2 মার্কের প্রশ্ন লেখার একটা টেকনিক শিখাইছিলাম। টেকনিকটা কি? চেষ্টা করবা চিত্র এবং ইকুয়েশন ঢোকানোর, ওত পেতে থাকবা ঢোকানো যায় কিনা। সবসময় হয়তো চিত্র আঁকা যাচ্ছে না 2 মার্কের কোশ্চেনে, সবসময় হয়তো ইকুয়েশন দেওয়া যাচ্ছে না, বাট তোমার টার্গেট থাকবে আমি ওত পেতে থাকবো, সুযোগ পাইলেই ঢুকাই দিব। বুঝছো? তাহলে সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞাটা তুমি আগে লিখবা, যেহেতু সীমাবদ্ধ ভেক্টরের কথা বলছে। এবার অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা লিখবা। লেখার পরে অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। ঠিক আছে, অবস্থান ভেক্টর এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান প্রকাশ করে। তাহলে পাদবিন্দু কোনটা? মূল বিন্দু। তাহলে পাদবিন্দু মূল বিন্দু ফিক্সড, পাদবিন্দু এটা মূল বিন্দু। তাহলে পাদবিন্দু অবস্থান ভেক্টরের পাদবিন্দু ফিক্স না? কি বলা হয়েছিল? পাদবিন্দু সুনির্দিষ্ট থাকবে, ইচ্ছা মতো ধরা যাবে না। তো এইটা হয়ে গেল, এই তো হয়ে গেল। তাহলে পাদবিন্দু সুনির্দিষ্ট, এই যে এটা মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0। তাহলে এর সাপেক্ষে ধরো এই বিন্দু, এটা ধরো 1 2, ঠিক আছে, ধরো এই বিন্দু, তো তার অবস্থান প্রকাশ করতেছে পি ভেক্টর। তাহলে পি একটা সীমাবদ্ধ ভেক্টর, এই যে পি ভেক্টর, এইটা একটা সীমাবদ্ধ ভেক্টর। কি বুঝছো? সীমাবদ্ধ ভেক্টর। ধরো আরেকটা উদাহরণ দেখাই, এগুলো আমরা 4র্থ অধ্যায়ে পড়বো। ধরো কোন একটা বস্তুকণা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। অক্ষটা কি? অক্ষ হচ্ছে সেন্টার, এই যে সেন্টারে তলের সাথে যে বরাবর ঘুরতেছে, এই যে সেন্টার। তো এই পাশে এই যে এটাকে অক্ষ করে ঘুরতেছে। যেমন দরজা ঘোরাও না তুমি,
দরজার, এই যে ধরো এটা দরজা, এটা দরজার হাতল, তো দরজার হাতল ধরে টান দিলে দরজা ঘুরে না? কার সাপেক্ষে ঘুরে? কোন অক্ষের সাপেক্ষে? এই অক্ষের সাপেক্ষে ঘুরে। এই যে এটা হচ্ছে অক্ষ, বুঝতে পারছো অক্ষ কি জিনিস? তো এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের চারপাশে ঘুরতেছে। তাহলে দেখো আমরা যখন এখানে হিসাব করব তখন আমাদের মূল বিন্দু হচ্ছে সেন্টারটা। তাহলে সেন্টারের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান, এই যে বস্তুটা ঘুরতেছে ঘুরতেছে, তাহলে এই বিন্দুর অবস্থান প্রকাশ করব এই যে এই ভেক্টরটা দিয়ে। তাহলে দেখো তো এটা বৃত্তপথের কি? বলো, এটা মূল বিন্দু, এটা হচ্ছে এই ক্ষেত্রে মূল বিন্দু। মূল বিন্দু কোনটাকে বিবেচনা করব? সেন্টারটাকে। তাহলে সেন্টারটা মূল বিন্দু। এখন এই বস্তুটা এভাবে ঘুরতেছে ধরো এই বৃত্তাকার পথে, তাহলে বস্তুটা এখানে আছে। তাহলে এইটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তো এই অবস্থান ভেক্টরটা এই বৃত্তপথের কি নির্দেশ করতেছে আসলে? কি নির্দেশ করতেছে বলো বলো বলো, কি নির্দেশ করতেছে? বৃত্তপথের কি নির্দেশ করতেছে? এটা কি নাম? ব্যাসার্ধ না? হ্যাঁ, ব্যাসার্ধ। তাহলে এইটা ব্যাসার্ধ, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলি ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরটাকে তুমি বলো। আমি বললাম এই বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এই যে এখান থেকে তুলে নিয়ে, এখান থেকে এই ব্যাসার্ধ ভেক্টরটাকে এখান থেকে তুলে নিয়ে আমি এখানে গেলাম, বলো তো হইলো? আমি বললাম এইটা ব্যাসার্ধ ভেক্টর। বলো, ব্যাসার্ধ দেখে মনে হচ্ছে? ব্যাসার্ধ তো ভাই এইটা ব্যাসার্ধ। এই যে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। এটার কি ব্যাসার্ধ বলা যাবে? বলো, এটার ব্যাসার্ধ বলতে পারবো? এই যে আমি সামনে নিয়ে গেলাম, তো সামনে নিয়ে গেলে কি হলো? পাদবিন্দু চেঞ্জ হয়ে গেল। পাদবিন্দু চেঞ্জ করা যাবে? পাদবিন্দু কোথায় থাকতে হবে? এই ব্যাসার্ধ ভেক্টরের পাদবিন্দু এখানেই থাকতে হবে, এখানেই পাদবিন্দুটা থাকতে হবে। তাহলে এই যে এটা আরেকটা থাকতে পারি, এই একটা এগুলো সব কি ব্যাসার্ধ ভেক্টর। তাহলে পাদবিন্দু কোথায় থাকতে হবে? পাদবিন্দু সেন্টারে থাকতে হবে। তাহলে পাদবিন্দু নির্দিষ্ট, পাদবিন্দু নির্দিষ্ট। এটাকে তুমি এখানে সরাইতে পারবা না। তুমি যদি বলো এই যে ব্যাসার্ধ ভেক্টর, না এটা হবে না, এখান থেকে এখানে নিতে পারবো না। অনেক ভাই দেখেন দিক সেম আছে, আমি কপি করে সামনে নিয়ে গেছি, দিক তো সেম আছে, হোক, আমি ভেক্টর শিফটিং করতে পারি, ভেক্টর ধরো শিফট করতে পারি, ভেক্টর শিফটিং হতে পারে, কিন্তু এটাকে তো ব্যাসার্ধ ভেক্টর, এটা কি ব্যাসার্ধ? বৃত্তপথের ব্যাসার্ধ কি এটা? এখানে ব্যাসার্ধ চলে গেছে না, তো এটাকে তো বলতে পারবো না। তো এই কারণে এটা পাদবিন্দু, এটা পাদবিন্দু সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট, এই কারণে এটা সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এটার নাম ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এগুলা সীমাবদ্ধ ভেক্টর। বোঝা গেছে? ওকে, গুড। এইবার আসো 10 নম্বর। 10 নম্বরটা খুব মজার। এটা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। নাল, নাল মানে ফাঁকা, NULL, নাল। নাল বা শূন্য, শূন্য, জিরো, জিরো ভেক্টর। ঠিক আছে, এটাকে অনেক সময় অকার্যকর ভেক্টরও বলে। নাল বা শূন্য ভেক্টর, বা এটার একটা নাম হচ্ছে অকার্যকর ভেক্টর। কোন বইতে হয়তো দেখছিলাম। ঠিক আছে, অকার্যকর। এবার নাল বা শূন্য ভেক্টর কি জিনিস? আসো একটু কনসেপ্ট বুঝি আগে। দুটো ভেক্টর রাশির হিসাব নিকাশ করে তুমি অবশ্যই একটা ভেক্টর রাশি পাবা, বুঝছো? তোমার আপাতত তোমার জ্ঞান দিয়ে তুমি একটু বলার চেষ্টা করো। ধরো একটা বস্তু, এই বস্তুর উপর এদিক বরাবর বল প্রযুক্ত করা হচ্ছে ধরো 10 নিউটন, আর বিপরীত দিকে এই দিক বরাবর বল প্রযুক্ত করা হচ্ছে ধরো 4 নিউটন। তোমার কমন সেন্স জ্ঞান, ঠিক আছে, এইটা কাজে লাগিয়ে তুমি একটু আমাকে বলো তো 10, 4 এই বস্তুর উপরে আসলে প্রযুক্ত নিট বলটা কত? নিট বল কত? নিট বল, ধরো একটা বস্তুকে তুমি টানতেছো এদিকে 4 নিউটন বলে, তোমার বন্ধু টানতেছে ঠিক বিপরীত দিকে, ঠিক বিপরীত দিকে 10 নিউটন বলে। তো এটা কমন সেন্স যে এই বস্তুর উপর নিট বল, নিট বল 6 নিউটন, তাই না? বুঝছো তো? কোন দিকে 6 নিউটন? কোন দিকে 6 নিউটন? এইদিকে, এইদিকে 6 নিউটন। বুঝতে পারছো? এই যে এইভাবে চিন্তা করো, এটা 10, দেখো এইভাবে চিন্তা করো, এই যে এদিকে কত আছে? 10, আর এদিকে কত? এদিকে আছে 4, 4 নিউটন, আর এদিকে 10। 10 কে একটা কাজ করি, 10 কে এটা 4 নিউটন, আর আর 10 কে 4 এবং 6 দুই ভাগে ভাগ করলাম, 6 নিউটন। ঠিক আছে, এটা 10 নিউটন ছিল, 10 কে দুইটা ভাগে ভাগ করলাম, 4 আর 6। তাহলে 4 আর 4 পরস্পরকে নাকচ করে দিল,
তাহলে আলটিমেটলি এইদিকে বেশি থাকলো কত, 6 নিউটন। এই হিসাবটা তো বুঝছো। আমরা আস্তে আস্তে ভেক্টর রাশি হিসাব করব, সমস্যা নেই। তাহলে দুটো বলের নিট লব্ধি বল, লব্ধি বা নিট বল, ঠিক আছে, রেজাল্টেন্ট ইংরেজিতে বলা হয় রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্ট ফোর্স কত, 6 নিউটন। দেন আচ্ছা, যদি এমন হইতো ধরো এই বস্তুটা, তার উপর প্রযুক্ত বল 4 নিউটন, প্রযুক্ত বল 4 নিউটন। এইবার বলো নিট বল কত, নিট বল কত? নিট বল 0। এখন একটা কথা শোনো, দুটো বলের হিসাব নিকাশ করে, বল কি রাশি, ভেক্টর রাশি, দুটো বলের হিসাব নিকাশ করে তুমি কিন্তু একটা বলই পাবা। যদি এমন হইতো দুটো বল একই দিকে, ধরো 10 আর 4 একই দিকে, তাহলে 14 হয়ে যেত। তাহলে দুটো বল ভেক্টরের হিসাব নিকাশ করে তুমি একটা বলই পাবা। এই দুটো বলের হিসাব করে তুমি কি স্মরণ পাবা নাকি? এটা তো পাগলের মতো কথা, যেটা তো হয় না। এটা তো মনে করো যে 9, 10 এর যে রুলস তোমরা শিখছো, যে অবশ্যই সেম সেম রাশি হইলে যোগ বিয়োগ করা যাবে। আমি বলের সাথে স্মরণ যোগ বিয়োগ করতে পারবো না। বল আর স্মরণের যোগ বিয়োগ করে আমি ত্বরণ কখনো পাবো না। পাবো কি? পাবো না। সেম সেম রাশি না হইলে যোগ বিয়োগ করা যায় না। আমি বললাম এই বলো দুটো গরু 3টা ছাগল মিলে কয়টা গরু, বলো। এই প্রশ্ন হইলো? তুমি দুটো গরুর সাথে 3টা ছাগল যোগ করতে পারো? পারো না। তাহলে অবশ্যই যোগ বিয়োগ করতে গেলে একই রাশি হইতে হবে, এবং দুটো গরুর সাথে 3টা গরু যোগ করে 5টা গরুই পাওয়া যাবে, তাই না? তাহলে বলের সাথে যদি বলের হিসাব নিকাশ যোগ বিয়োগ করি, আর কি হিসাব নিকাশ বলতে আমি যোগ বিয়োগ বুঝাচ্ছি, যোগ বিয়োগ করি তাহলে আমি বলই পাবো। এখন কথা হচ্ছে কি, 4 আর 4, এই 4 নিউটন বলের ঠিক বিপরীতে 4 নিউটন বল। তাহলে একটা কথা কি বলতে পারি, এটা যদি এ ভেক্টর হয়, দেখি তোমরা বলবা বুদ্ধি দিয়ে, গত ক্লাসের বুদ্ধি, এটা যদি এ ভেক্টর হয়, এটা কি ভেক্টর? বলো 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 বলো, দেখি কে বলতে পারে, কার এত বুদ্ধি। বাহ, গুড, ভেরি গুড। এটা যদি এ ভেক্টর হয় তাহলে অবশ্যই এটা মাইনাস এ ভেক্টর না? এর মান কত, 4। এর মান কত, 4। অনেকে ভাই সামনে মাইনাস দেননি, ধরে মাইর দিব। কিন্তু এটা যদি বলো, মুখ ফসকে বলছো নাকি, জিজ্ঞেস করো নিজেরে, বলছো নাকি এটা? যে বললেই কিন্তু ভাই মাইর দিবে। কেন? কারণ ভেক্টরের মান, এই ভেক্টরটার এই ভেক্টরের মান 4 নিউটন, এটার মান 4 নিউটন, কিন্তু দিক বিপরীত বলে মাইনাস এ ভেক্টর। মানের আগে এটা মান, মানের আগে কখনো আমরা মাইনাস দিব? মান কখনো মাইনাস টেনের হবে? এটা গত ক্লাসে বলছি। এখন আমি যদি এই দুইটার নিট বলটা হিসাব করি, রেজাল্টেন্ট হিসাব করি, কত পাবো? 0 পাবো। এখন আমি দুটো বলের হিসাব করে একটা বলই তো পাবো, তাই না? দুটো বলের হিসাব করে একটা বলই পাবো, বল পাইছি, কিন্তু বলের মানটা কত? 0। তাহলে দেখো বল কিন্তু ভেক্টর রাশি, নিট বল, বলের হিসাব করে বলই পাবো। বল কি? ভেক্টর। সেই ভেক্টরের মান কত হয়ে গেল? 0। এখন ধরো দুটো ভেক্টর রাশির হিসাব করে তো একটা ভেক্টরই পাওয়া যায়। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, বলো তো এই জিরোটা আসলে স্কেলার জিরো নাকি ভেক্টর জিরো? মানে কেমন জিরো আসলে এই জিরোটা? অবশ্যই এটা ভেক্টর জিরো, কারণ এটা তো বলের মান, মানে বল ভেক্টর। দুটো ভেক্টর রাশি বল 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 এবং বল, তার হিসাব করে আমি বলই পাবো, মানে ভেক্টরই পাবো। তাহলে মান হচ্ছে 0, কিন্তু সেটা একটা ভেক্টর হওয়ার কথা, মানে বল ভেক্টর হওয়ার কথা। তার মানে দেখো দুটো বিপরীত ভেক্টরের রেজাল্টেন্ট, দুটো বিপরীত ভেক্টর, তার রেজাল্টেন্ট 0 হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে 0 ভেক্টর। এখন অনেকে বলতে পারে ভাই ভেক্টর তো 0, এর দরকার কি? দরকার হচ্ছে একটু কনসেপচুয়ালি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মানে কনসেপচুয়ালি এর গুরুত্বটা আছে। গুরুত্বটা কি? দুটো ভেক্টর রাশি হিসাব করে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। এখন দুটো ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল একই মানে, তাহলে তাদের রেজাল্টেন্ট অবশ্যই একটা ভেক্টরই হবে। তো ওই ভেক্টরটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 একটা ভেক্টর হচ্ছে, ভেক্টরটা একটা 0 ভেক্টর হচ্ছে। কথা বুঝছো? এই যে 0 ভেক্টর চলে আসলো। কি ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে? তাহলে 0 ভেক্টর বা নাল ভেক্টর কি? যে ভেক্টরের মান 0, যে ভেক্টরের মান 0। অনেকে বলে ভাই 0 ভেক্টর এর লাগবে কেন? লাগবে হচ্ছে ওই যে দুটো ভেক্টর হিসাব নিকাশ করে তো একটা ভেক্টরই পাওয়া যাক, হোক সেটা 0, বাট সে 0 অবশ্যই ভেক্টর। ঠিক আছে? শুধু মান 0 মানে 0 না। সে আসলে ওর আসলে পরিচয় কি? ধরো ওকে তুমি জিজ্ঞেস করলে এই তোমার পরিচয় কি? তুমি কে আসলে? তুমি কি স্কেলারের বংশভূত না ভেক্টরের বংশভূত? তো কি বলবে? আমি কার বংশভূত? বলো কার বংশভূত? ও কি বলবে যে ও কোত্থেকে আসছে?
ওর মা ছিল একটা বল ভেক্টর, বাবা ছিল একটা বল ভেক্টর, তাহলে ও কি স্কেলার হয়ে যাবে? তো ও তো ভেক্টরের বংশভূত, তো এই কারণে ও 0 হইলো, ওটা সেই ভেক্টর। তো এইভাবেই আসলে শূন্য ভেক্টর আসে। তাহলে আমরা একটু সংজ্ঞা লিখি, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে, শূন্য বা নাল ভেক্টর বলে। বুঝতে পারছো? এবার শূন্য বা নাল ভেক্টর কিভাবে পাওয়া যায়? 2 মার্কের কোশ্চেন আসে, শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? শূন্য বা নাল ভেক্টর আমরা কিভাবে পাইতে পারি? খুবই কমন সেন্স, কিভাবে পাইতে পারি বলো দেখি? 2 ভাবে পাওয়া যায়। এই যে তুমি দেখো, এই যে এই একটা ভেক্টর, এই ভেক্টর, আর এই একটা ভেক্টর তার সমান এ ভেক্টর, বুঝছো? সমান ভেক্টর, এরা পরস্পর কেমন ভেক্টর? সমান ভেক্টর। তো একটা কাজ যদি আমি করি, যে এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, তাহলে তো শূন্য চলে আসবে। এই ভেক্টর, এই ভেক্টর বিয়োগ করলে শূন্য, শূন্য কি? ভেক্টর। এই যে এই কারণে এর উপর ভেক্টর সাইন দিবা, কিন্তু শুধু এরকম লিখলে হবে না, কিন্তু এই তার উপর ভেক্টর সাইন, শূন্য ভেক্টর, এই যে ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করা হয়, এভাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা কিভাবে পাইলাম? দুটো সমান ভেক্টর কি করে? বিয়োগ করে। তাহলে লিখে ফেলি, দুটি সমান ভেক্টর বিয়োগ করে, দুটি সমান ভেক্টর বিয়োগ করে। বলো, কোনো কিছু মুখস্থ করা লাগে? তারপর আর কিভাবে পাওয়া যেতে পারে? 2 নম্বর, এটা হচ্ছে এই ভেক্টর, আর এইটা মান সমান দিক বিপরীত। বলো তাহলে এটা কি ভেক্টর? এটা এই ভেক্টর হলে এটা কি ভেক্টর? বিপরীত, এর বিপরীত, তাহলে মাইনাস এ ভেক্টর। এবার এই দুইটাকে যোগ করে দাও, এই দুইটাকে যোগ করে দাও, করো, যোগ করো। তাহলে যোগ করলে, যোগ করতেছি, এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, তো কত? তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর কি হলো? 0 ভেক্টর। তাহলে এবার কি লিখবো? কোন ভেক্টরের সাথে, কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, দুটি সমান ভেক্টর বিয়োগ করে, আর কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে। বুঝতে পেরেছ? ঠিক আছে। শূন্য ভেক্টর থেকে 2 মার্কের আরো সুন্দর সুন্দর কোশ্চেন আসে, আমি কথাগুলা লিখে দিচ্ছি এখানে। শূন্য ভেক্টরকে আঁকা যাবে না। দেখো, শূন্য ভেক্টরকে আঁকতে পারবো না, আঁকা যাবে না। তুমি বলো কেন আঁকা যাবে না? শূন্য ভেক্টরকে আঁকা যাবে না। আঁকা যাবে, কারণ আমরা যখন ভেক্টরকে আঁকি তখন একটা রেখা দিয়ে ভেক্টরকে প্রকাশ করি, রেখার দৈর্ঘ্যটাই ভেক্টরের মান প্রকাশ পায়। শূন্য ভেক্টর যার মান শূন্য, তাহলে আঁকো এমন একটা রেখা, আঁকো যার দৈর্ঘ্য শূন্য, এমন একটা রেখা আঁকো যার দৈর্ঘ্য শূন্য। পারবা আঁকতে? তাহলে কেউ যদি তোমাকে বলে শূন্য ভেক্টর আঁকো, তখন বলবা এই যে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর আঁকো, আঁকছি এই যে শূন্য ভেক্টর। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ এই যে বোর্ডে আছে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মান শূন্য, তা আঁকবো কিভাবে? এই হচ্ছে কাহিনী। এবার আসো 2 নম্বর, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর সুনির্দিষ্ট দিক নেই, এর সুনির্দিষ্ট দিক নাই। ধরো মান থাকলে সম্মান থাকতো, আর মানই নাই। সম্মান মানে দিক, ভেক্টর রাশির কি কি থাকে? মান আর সম্মান। মান হচ্ছে মান, আর সম্মান কি? দিক। আর মানই নাই, সম্মান তো দূরের কথা, মান নাই, সম্মানও নাই। কথা বুঝছো? তাহলে সুনির্দিষ্ট কোনো দিক নেই, এর সুনির্দিষ্ট কোনো দিক হবে না শূন্য ভেক্টর, তার আবার সুনির্দিষ্ট দিক কেমনে? এবার তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেই আরেকটা ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। বোঝো না? বুঝাই দেওয়া লাগবে। যদি একটা দৈর্ঘ্য দিয়ে আমি ভেক্টরটাকে প্রকাশ করতে পারতাম রে ভাই, তাহলে তো তার একটা পাদবিন্দু একটা শীর্ষবিন্দু থাকতো। আঁকাই যাবে না, দৈর্ঘ্যই নাই তার, তার মানে কি? শুরু হওয়ার আগেই শেষ, যেটা শুরুর বিন্দু সেটাই শেষ বিন্দু। এই কারণেই তো পাদবিন্দু শীর্ষবিন্দু একই বলেই তো আঁকা যাচ্ছে না। তাহলে এর পাদবিন্দু শীর্ষবিন্দু একই,
আঁকা যাবে না, সুনির্দিষ্ট কোনো দিক নেই। তো অনেক সময় কি করে, এইটা যে কোনো একটা লাইন তুলে দেয়, তুলে দিয়ে বলে ব্যাখ্যা করো, পারবা না ব্যাখ্যা করতে? ঠিক আছে, এখান থেকে একটু ইনফরমেশন লিখে লিখে দিবা, একটু চিত্র টিত্র এঁকে দিবা, হয়ে যাবে সবকিছু। ওকে, এবার আসো 11 নম্বর। 11 নম্বর হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর কি? শূন্য ভেক্টরের উল্টাটা। একটা মজার জিনিস খেয়াল করো, দেখো ম্যাক্সিমাম সময় দেখবা একটার উল্টাটা আরেকটা, যেমন সমান বিপরীত, সদৃশ বিসদৃশ, তারপরে স্বাধীন সীমাবদ্ধ, নাল ভেক্টর সঠিক ভেক্টর, একটার একটার বিপরীত। নাল ভেক্টরের মান হচ্ছে শূন্য, এই কারণে সেটা নাল ভেক্টর, অকার্যকর ভেক্টর বা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান শূন্য নয় সেই সঠিক ভেক্টর, যে ওর একটা মান আছে। তাহলে এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে, তাকে সঠিক ভেক্টর বলে, সঠিক ভেক্টর বলে। তাহলে ধরো একটা পি ভেক্টর, এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরের মান আছে, এই যে আঁকছি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই মান প্রকাশ করতেছে, তাহলে এটা একটা সঠিক ভেক্টর। এই যে আঁকছি যে, তাহলে এর মান আছে, ধরো এর মান কত, একটা বল ভেক্টর, ধরো 5 নিউটন মান, তাহলে এটা একটা সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর। তো এটা নিয়ে তো আর কি আলোচনা করব, এখানেই আলোচনা শেষ সঠিক ভেক্টরের। কি ক্লিয়ার? এবার আসো 12 নম্বর। 12 নম্বর পড়ার আগে আমরা একটা জিনিস একটু পড়বো, সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। ডাইমেনশন, মাত্রা। মাত্রা কি জানো? আগে একটু সংজ্ঞা বলি। কোন বস্তুর অবস্থান বা তার গতি, এটা প্রকাশের জন্য যে কয়টা স্বাধীন চলরাশি লাগে তার মাত্রা হবে তত, তার মাত্রাটা হবে তত। কি বললাম? কোন বস্তুর অবস্থান বা গতি প্রকাশের জন্য যে কয়টা স্বাধীন চলরাশি লাগে। ঠিক আছে, আমরা একটু সংজ্ঞাটা লিখি, তারপরে যাচাই বাছাই করে দেখতেছি কি বললাম না বললাম। কোন বস্তুর অবস্থান বা গতি প্রকাশের জন্য যে কয়টি স্বাধীন চলরাশি দরকার হয়, যে কয়টি স্বাধীন চলরাশি দরকার, ঠিক আছে, মাত্রা তত। যে কয়টা স্বাধীন চলরাশি দরকার তার মাত্রা হবে তত। এবার আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তার মাত্রা হবে তত মানে কি আসলে। যেমন একমাত্রিক, ঠিক আছে, 1D, 1 ডাইমেনশন, একমাত্রিক। অর্থাৎ কোন বস্তুর গতি বা তার অবস্থান প্রকাশের জন্য একটা স্বাধীন চলরাশি লাগে। যেমন তুমি মনে করো তোমার বাড়ি থেকে কলেজের একটা সরল রৈখিক রাস্তা আছে, অন্য কোনো আঁকা বাঁকা রাস্তা কিন্তু নাই বাড়ি থেকে কলেজে যাওয়ার, একেবারে একটা সরল রৈখিক রাস্তা। আর এই রাস্তার দৈর্ঘ্যটা সে 10 কিলোমিটার, টোটাল দৈর্ঘ্যটা। এখন তুমি বাড়ি থেকে বের হইছো, তাহলে তোমার বাড়ি মূল বিন্দু তোমার জন্য 0 0। কলেজের দূরত্ব, কলেজের দূরত্ব 10 0 কিলোমিটার। বুঝছো? এটা বুঝছো? 10 0 কিভাবে? বাড়ি যদি মূল বিন্দু হয় তাহলে কলেজ আসলে এক্স অক্ষ বরাবর, এই যে এটা এক্স অক্ষ বরাবর। তাহলে এখান থেকে 10, তারপরে উপরেও না নিচে না, তাহলে 10 0। ঠিক আছে, এখন তুমি মনে করো তুমি বাড়ি থেকে রওনা দিছো, এই যে বাড়ি থেকে স্কুলের ব্যাগ ঘাড়ে করে নিয়ে, সরি কলেজের ব্যাগ ঘাড়ে করে নিয়ে তুমি রওনা দিছো। রওনা দিয়ে হেঁটে 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 ধরো এই পয়েন্টে এসে পৌঁছাইছো। এই যে তুমি এখন এখানে আসো, এখানে অবস্থান করতেছো। তোমার আম্মা তোমাকে ফোন দিয়ে বলছে, এই তুই কোথায়? তুই তো স্কুলে যাস নাই, কলেজে যাস নাই, কলেজের টিচার আমাকে ফোন করে জানালো যে তুই মানে অ্যাবসেন্ট। তো তখন তুমি তোমার আম্মাকে বলবা তুমি কোথায় আছো, এটা বলার জন্য ধরো তুমি এখান থেকে এখানে আসো, অর্থাৎ 4 কিলোমিটার দূরে আসো। তো তুমি তোমার আম্মাকে ফোন করে কি বলবা? তুমি সত্যি কথা বলো, তুমি কি বলবা? বাড়ি থেকে
বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আছো, এটাই বলবা না? কয়টা সংখ্যা বললা, কয়টা তথ্য তোমার আম্মাকে জানাইলা? একটা তথ্য, যে মানে আম্মা আমি 4 কিলোমিটার দূরে আছি বাড়ি থেকে। এখন তোমার আম্মা তখন একটা লাঠি নিয়ে বের হবে, লাঠি নিয়ে বের হয়ে, তোমার আম্মা তো জানে কলেজের সোজা একটা রাস্তা, ঠিক আছে, আশেপাশে তুমি যাবা না, সোজা রাস্তার মধ্যেই তুমি 4 কিলোমিটার দূরে আছো, তাহলে সোজা রাস্তা বরাবর হেঁটে যাবে, হেঁটে যাবে কতটুকু, 4 কিলোমিটার হেঁটে যাবে, গিয়ে তোমার এখানে খুঁজে পাবে, অর্থাৎ 40 বিন্দুতে তোমার পাবে। তাহলে তোমার অবস্থান জানানোর জন্য তোমার কয়টা বিন্দুর সাহায্য লাগছে? একটা বিন্দু, জাস্ট তুমি বলছো 4 কিলোমিটার। তোমার আম্মা 4 কিলোমিটার দূরে গিয়ে একটা বিন্দু হিসাব করে তত দূরত্বে গিয়ে তোমাকে খুঁজে পেয়েছে। তাহলে তোমার তোমার অবস্থান একমাত্রিক অবস্থান, তোমার গতিটা হচ্ছে একমাত্রিক গতি। তুমি যখন এই সরল রৈখিক রাস্তায় হেঁটে গেছো, তোমার যে গতি, সেই গতিটাকে আমরা বলবো একমাত্রিক গতি, সরল রৈখিক একটা মাত্রায়। তাহলে তোমার গতি প্রকাশের জন্য দেখো একটা স্বাধীন চলরাশি লাগতেছে এক্স, শুধু এক্স, ওয়াই লাগতেছে না, কারণ ওয়াই 0, তারপর জেড লাগতেছে না, জেড 0, বুঝছো? তাহলে একটা স্বাধীন চলরাশি লাগতেছে শুধুমাত্র এক্স, এই কারণে তোমার গতিটা হচ্ছে একমাত্রিক গতি। বুঝতে পারছো? তুমি আরো সুন্দর করে যদি বুঝো, বুঝতে চাও আর কি, ধরো একটা দড়ি দুইটা খুঁটির মাঝে টান টান করে বেঁধে রাখছো, একটা দড়ি দুইটা খুঁটির মাঝে টান টান করে বেঁধে রাখছো, এই যে টান টান করে একটা দড়ি দুইটা খুঁটির মাঝে বেঁধে রাখছো। এবার ধরো এই দড়ির উপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, দড়ির উপর দিয়ে ধরো একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, এই যে ধরো একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। তো এই পিঁপড়াটা এখানে আছে, দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে ডান দিকে বাম দিকে উপরের দিকে নিচ দিকে যাইতে পারবে না, শুধু সরল রৈখিক রাস্তায় চলবে। এই যে সরল রৈখিক এই রাস্তাটা, এটা এক্স অক্ষ, তাহলে তার গতিটা এক্স অক্ষে, একটা মাত্রায় একটা অক্ষে। তার কোন বিন্দুর অবস্থান জানানোর জন্য আমার শুধুমাত্র এক্স জানলেই হবে, যে এখান থেকে এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে কত দূরে, এক্স দূরে আছে, তাহলে এই গতিটাই হচ্ছে একমাত্রিক গতি। তাহলে অবস্থান বা গতি প্রকাশের জন্য যে কয়টা স্বাধীন চলরাশি লাগবে। এইবার এইবার আসো দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক দ্বিমাত্রিক গতি অথবা দ্বিমাত্রিক অবস্থান। তোমার বাড়িটা এবার ধরো এটা হচ্ছে একটা বিশাল বড় মাঠ, বিশাল বড় একটা মাঠ। এবার এই বিশাল বড় মাঠের এইখানে হচ্ছে তোমার বাড়ি, বিশাল এই বড় মাঠের এখানে তোমার বাড়ি। আর বিশাল এই বড় মাঠের ধরো এইখানে তোমার স্কুল, ঠিক আছে, এখানে তোমার ধরো স্কুল বা কলেজ। কলেজ ভাই অপমান কেন করতেছেন, আমরা কি এখন স্কুলে পড়ি, আমরা এখন কলেজে পড়ি না। এই যে এটা হচ্ছে তোমার বাড়ি, তাহলে বাড়ি মূল বিন্দু 0 0। এবার তুমি বাড়ি থেকে কলেজে যাবা, এবার বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, এটা একটা মাঠ, বিশাল বড় মাঠ। তাহলে বাড়ি থেকে কলেজে যাওয়ার রাস্তাটা কেমন, এইদিকে গেলা 4 কিলোমিটার, তারপরে গেলা 3 কিলোমিটার, ওকে। তারপরে তুমি এভাবে যাইতে পারো, তোমার মনে হচ্ছে না আমি সোজা রাস্তায় 4 তারপরে 3 এভাবে না যেয়ে আমি এভাবে যাই, এভাবে যাই, মাঠের এখান থেকে এভাবে রওনা দিয়ে ঘুরে 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 যাই, যাইতে পারো। তুমি এখান থেকে রওনা দিয়ে এভাবে এভাবে যাইতে পারো, তাই না, বিভিন্ন পথ কিন্তু তুমি যাইতে পারো। কথা কি বুঝতে পারছো? তুমি বিভিন্ন পথে তুমি ওখানে গিয়ে পৌঁছাইতে পারো। তা এখন ধরো এটা যদি মূল বিন্দু হয়, এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা যদি মূল বিন্দু হয় তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, বুঝছো? ধরো এটা হচ্ছে পূর্ব দিক, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর দিক, তাহলে পূর্ব দিকের বিপরীতে এদিকে আছে পশ্চিম, এটা উত্তর দিক, তার বিপরীতে এদিকে আছে দক্ষিণ। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখন তুমি এখানে যাচ্ছ, তুমি দেখো তো সরল রৈখিক রাস্তায় যাইতে হচ্ছে তোমার, তুমি ওই পয়েন্টে পৌঁছাচ্ছ কিভাবে, এখান থেকে প্রথমে এতটুকু যাচ্ছ, এতটুকু এক্স অক্ষে যাচ্ছ, তারপরে এখান থেকে এতটুকু ওয়াই অক্ষে যাচ্ছ, এই যে ওয়াই অক্ষে যাচ্ছ, গিয়ে তুমি এখানে পৌঁছাচ্ছ। অর্থাৎ ধরো এটা 4 কিলোমিটার, এটা 3 কিলোমিটার। তাহলে তুমি কলেজ আছো, কলেজ কোথায়, কলেজ হচ্ছে 4-3 বিন্দুতে, বুঝছো? কলেজ কোথায়, কলেজ হচ্ছে 4-3 বিন্দুতে। এখন তুমি ধরো তোমার আম্মাকে ফোন করে বললা আমি কলেজে আছি, মানে কলেজের স্থানাঙ্ক তুমি বললা। তো তুমি তোমার আম্মাকে এবার শুধু বললা যে আমি ধরো 4 কিলোমিটার দূরে আছি, 4 কিলোমিটার, শুধু 4 কিলোমিটার। তাহলে এবার তোমার আম্মা তোমারে কিন্তু খুঁজে পাবে না, পাবে খুঁজে? তুমি বলছো বাড়ি থেকে 4 কিলোমিটার, 4 কিলোমিটার, দেখো 4 কিলোমিটার এখানে হয়, 4 কিলোমিটার এটা হয়,
4 কিলোমিটার এটা হয়, 4 কিলোমিটার এই বিন্দু 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 হয়। দেখছো 4 কিলোমিটার দূরে বাড়ি থেকে কতগুলো বিন্দু, তাই না? তাহলে অনেকগুলো বিন্দু, তাহলে শুধু 4 কিলোমিটার দিয়ে তোমারে খুঁজে পাওয়া সম্ভব না। তাহলে বলো তো কি বললে তোমারে খুঁজে পাওয়া সম্ভব? কি বললে তোমারে খুঁজে পাওয়া সম্ভব? কি বললে? তুমি তখন বলবা যে 4 কিলোমিটার 3 কিলোমিটার দূরে আছি। তখন তোমার আম্মা বুঝবে যে আচ্ছা এটা মূল বিন্দু। তাহলে এক্স অক্ষ বরাবর 4 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার এখান থেকে হেঁটে এখানে আসবে। তারপরে ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ, এই কোণ কিন্তু 90 ডিগ্রি, বুঝছো? দিব্য দৃষ্টি দিয়ে দেখো, জ্ঞান চোখ দিয়ে দেখো, এই কোণ কিন্তু 90 ডিগ্রি। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, 3D চিত্র আঁকতেছি। তাহলে তোমার আম্মা এখান থেকে 4 কিলোমিটার, দেন এখান থেকে 3 কিলোমিটার যাবে, গিয়ে তোমার স্কুলে বা কলেজে ঢুকবে। তাহলে তোমার অবস্থান প্রকাশের জন্য কয়টা বিন্দু সাহায্য লাগতেছে? 2টা বিন্দু সাহায্য লাগতেছে। তো এইটা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কিন্তু আরেকটা ভাবে প্রকাশ করা যায়, অ্যাঙ্গেল এবং আর, অর্থাৎ পোলার স্থানাঙ্ক, এটা কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক দিয়েও প্রকাশ করা যায়। তুমি তোমার আম্মাকে বলবা যে আমি এক্স অক্ষের সাথে থিটা কোণে আর দূরত্বে আছি। দেখো তোমার আম্মা কিন্তু খুঁজে পাবে। এক্স অক্ষের সাথে থিটা কোণে আর দূরত্বে, শুধু আর দূরত্ব বললে কিন্তু খুঁজে পাবে না। আর দূরত্ব, আর দূরত্ব, আর দূরত্ব, অনেক বিন্দু হয়, অনেক 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 বিন্দু হয়। তাহলে দুটা বিন্দু বলতে হবে, দুটা তথ্য দিতে হবে যে থিটা কোণে আর দূরত্বে, ধরো 30 ডিগ্রি কোণে আর দূরত্বে, তাহলে কিন্তু খুঁজে পাবে। তো এটা হচ্ছে আর থিটা আর এক্স ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। মাথার মধ্যে ঢুকছে এই জিনিসগুলো কেমনে কাজে লাগে? তাহলে দুটো তথ্য লাগতেছে, দুটো স্বাধীন চলরাশি লাগতেছে গতি প্রকাশের জন্য, 2টা স্বাধীন চলরাশি লাগতেছে। তাহলে এইটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, অবস্থানটা হচ্ছে দ্বিমাত্রিক। ওকে, এইবার তুমি মনে করো তুমি তো কলেজে উঠছো, তোমার তো এবার পাখা গজাইছে, ওই যে আবুলের মতো। তাহলে এবার ত্রিমাত্রিক বা 3D, এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা খুবই মজার। ত্রিমাত্রিক ব্যাপারটা খুবই মজার। দেখো তুমি, এই যে বড় একটা মাঠ, বড় একটা মাঠ বা একটা তল, তলে এটা হচ্ছে উত্তর দক্ষিণ দিক, ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে পূর্ব পশ্চিম দিক, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ। অনেকে আবার এটা ভাবে ভাই উত্তর দক্ষিণ, আমরা তো অনেক সময় পূর্ব পশ্চিম দিই, ভাই কোনো সমস্যা নাই। উত্তরের উত্তরের বিপরীতে, উত্তরের বিপরীতে দক্ষিণ রাখবা, আর পূর্বের বিপরীতে পশ্চিম রাখবা, কোনো সমস্যা নাই। পূর্ব এদিকেও নিতে পারো, পশ্চিমটাকে এই পাশে রাখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কিন্তু এই কাজ আবার করিও না, এই কাজ অনেকে করে যে ভাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই আহম্মকি করিও না। কিন্তু এটা করলে কিন্তু নিজেরা ক্ষমা করা যাবে না, বুঝছো? এগুলা করলে কিন্তু নিজেরা ক্ষমা করা যাবে না। তুমি চাইলে দক্ষিণ উপরে নিতে পারো, এই যে এটা নিতে পারো, এটা কিন্তু হয় দক্ষিণ উত্তর, কোনো সমস্যা নেই, এভাবে আঁকা যাবে। পূর্ব পশ্চিম মানে তুমি দেখবা দক্ষিণের বিপরীতে উত্তর আছে কিনা, পূর্বের বিপরীতে পশ্চিম আসছে কিনা। ঠিক আছে, এইটা যদি করো তাহলে কিন্তু মান সম্মান শেষ, এইটা করলে কিন্তু মান সম্মান শেষ। এইবার আসো তুমি, এই যে এটা তোমার বাড়ি, মূল বিন্দু 0 0। এইবার তুমি তোমার আম্মাকে বলছো আমি 4 3 বিন্দুতে আছি, মানে 4 কিলোমিটার 3 কিলোমিটার। তো তোমার আম্মা বাসা থেকে বের হয়ে 4 কিলোমিটার গেছে, তারপরে না 3 কিলোমিটার গেছে, ওই যে ওয়াই অক্ষে উত্তর দিকে, এই যে 3 কিলোমিটার গেছে, এইখানে গিয়ে না তোমার আর খুঁজে পাইতেছে না যে কই। দেখো ভালো করে খেয়াল করো, এটা মূল বিন্দু, 4 কিলোমিটার গেছে এদিকে, তারপরে এই দিক বরাবর গেছে 3 কিলোমিটার, গিয়ে খুঁজতেছে কই কই কই, নিচে খুঁজতেছে কই কই, কোথায় কোথায়। তুমি তখন তোমার আম্মার বলতেছো আম্মা উপরে তাকান, তখন তোমার আম্মা উপরে তাকাচ্ছে, দেখতেছে তুমি উঠতেছো। কি বোঝা গেছে? তাহলে এবার তোমারে খুঁজে পাওয়ার জন্য 2টা বিন্দু যথেষ্ট না, 2টা অক্ষের স্থানাঙ্ক যথেষ্ট নয়, বলো আর কি লাগবে? তাহলে তুমি 4 কিলোমিটার গেছো, তারপরে 3 কিলোমিটার, এখানে তাও ভূমিতে ছিলা, কিন্তু এখন ওই যে তোমার পাখা হইছে, তুমি উড়ে আকাশে উড়ে গেছো, এই যে এইখানে তুমি আসো।
বুঝতে পারছো? এই পয়েন্টে আছো, এই পয়েন্টে তুমি আসো, তুমি এখন উঠতেছো, তুমি এখন প্রজাপতির মতো উঠতেছো ধরো, ঠিক আছে? তোমার এখন প্রজাপতির রঙিন পাখা দিয়ে তুমি এই যে উঠতেছো এরকম। তাহলে তোমার স্থানাঙ্ক জানার জন্য কয়টা বিন্দু সাহায্য লাগতেছে? 4 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, আবার ধরো বললা 2 কিলোমিটার। তাহলে 4, 3, 2। এবার কোনটা কোন অক্ষে তাকাও? 4 কোন অক্ষে? x অক্ষে, তাহলে x। 3 এটা কোন অক্ষ? y অক্ষ। এই যে এটা কোন অক্ষ? এটার প্যারালাল না? এদিক বরাবর কোন অক্ষ? y অক্ষ। তাহলে এটা y অক্ষ, এই যেটা হচ্ছে y অক্ষ। তারপর উপরের দিক, তাহলে উপরের দিক দেখো x y, তাহলে উপরের দিকটা কোন অক্ষ? z অক্ষ। এই যে উপরের দিক, ডট 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 ডট, এই যে ঠিক আছে, নিচের দিক, তাহলে এটা z অক্ষ লম্ব বরাবর। তাহলে এটা কোন অক্ষে গেছে? z অক্ষে, তাহলে এই স্থানাঙ্কটা z স্থানাঙ্ক। তাহলে তিনটা বিন্দু বা তিনটা স্থানাঙ্কের সাহায্য লাগতেছে, তাহলে এইটাই হচ্ছে ত্রিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক অবস্থা, ত্রিমাত্রিক গতি বা অবস্থান। তাহলে মাত্রা বা ডাইমেনশন আশা করি আমরা বুঝছি, কি ক্লিয়ার? এটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এখন আসো, এগুলা যদি আমরা বুঝে যাই তাহলে এবার একটা ভেক্টর পড়বো, সেটা হচ্ছে একক ভেক্টর। 11 ছিল না, এবার 12 হবে। একক ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে, মানে এক। যে ভেক্টরের মান একক, নামের মধ্যে সংজ্ঞা, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে, একক ভেক্টর বলে, ইউনিট ভেক্টর বলে। এবার এই একক ভেক্টর জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরো ভাইয়া এটা হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টরের মান ধরো 5 একক, এটার মান ধরো 5 মান। এখন এই এ ভেক্টরটাকে আমি 5টা ভাগে ভাগ করি, মান ছিল 5, তাহলে 5টা ভাগে ভাগ করি। দেখো 1, 2, 3, 4, 5 সমান 5টা ভাগে ভাগ করলাম। তাহলে সমান 5টা ভাগে ভাগ করলাম, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা সে এরকম, এই যে এতটুকু, এরকম 5টা ভেক্টরের সমষ্টি না? বলো, এরকম 5টা ভেক্টরের সমষ্টি না? এই এরকম 5টা ভেক্টরের প্রত্যেকটার মান কত? এটুকুর মান কত? মান 1, এটুকুর মান 1, এটুকুর মান 1, এইটুকুর মান 1, এইটুকুর মান 1, তাহলে টোটাল 1 1 1 1 1, তাহলে 5টা 1 যোগ করলে 5, 5 একক। এই ভেক্টরের টোটাল মান 5 একক। তাহলে আমরা বলতে পারি যে দেখো এই যে এইটুকু, এইটুকু ভেক্টর, এইটুকু ভেক্টর হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর। এইটা এই ভেক্টরটাকে, এটাকে আমরা বলতে পারি এ ভেক্টরের একক ভেক্টর, এতটুকু ভেক্টর। কি কথা বুঝছো? ভেক্টরের মান কত? 5, আমি 5টা সমান ভাগ করলাম। তাহলে এই ভেক্টরটা আসলে 5টা এরকম ভেক্টরের সমষ্টি, যাদের যাদের মান 1। তাহলে এই 1 মানের এই ভেক্টরটা, এটাই হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর। এই ভেক্টরের একক ভেক্টর বোঝানোর জন্য ছোট হাতের এ ব্যবহার করব, ছোট হাতের এ ব্যবহার করব। এবং সে একক ভেক্টর, সে কিন্তু যেমন তেমন ভেক্টর না, একক ভেক্টর খুব সম্মানীয় ভেক্টর, একটু আলাদা। তো একক ভেক্টর প্রকাশের জন্য আমরা কি করব জানো? এর মাথার উপর একটা টুপি বসাই দিব। টুপি দেখলে আমরা বুঝতে পারবো যে মাথার উপর একটা ক্যাপ বা টুপি বসাই দিব। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা, এই খুব সম্মানীয় সেই একক ভেক্টর আমাদের। বুঝতে পারছো? ধরো কিউ ভেক্টর, এর উপর এটা আছে, তাহলে এটা কিউ ভেক্টর, এই একক ভেক্টর না। কিন্তু আমি যদি দেখি ধরো কিউ, মাথার উপর ক্যাপ, তাহলে এইটা, এই যে ক্যাপ দেখেই চিনে যাব যে হচ্ছে একক ভেক্টর। বুঝতে পারছো? তো এই একক ভেক্টর চেনার উপায়, এই যে মাথার উপর ক্যাপ, এই ক্যাপ দেখলে বুঝবো ওটা যেমন তেমন ভেক্টর না, ওর মান 1, ও আসলে একক ভেক্টর। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি একটু একে দেখাই তোমারে, যে এরকম 5টা ভেক্টরের সমষ্টিটা হচ্ছে এটা। তাহলে আমি একটু একে দেখাই, এটা কপি করলাম, কপি করলাম, নিয়ে বসালাম 1টা, 2টো, 3টা, 4টা এবং 5টা। দেখো 5টা। আর এটা ছিল পুরো এ ভেক্টর, দেখো এই যে পুরো এ ভেক্টরটা একটু ছোট হয়ে গেল কেন?
আচ্ছা যাই হোক, আকার কারণে একটু ছোট হয়ে গেছে। এই যে পুরো এ ভেক্টরটা হচ্ছে এটা। তাহলে বুঝতে পারছি একক ভেক্টর কি? এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ। তাহলে একটা কথা বলতে পারি, দেখো এরকম 5টা এ ক্যাপ এটা মিলেই এ ভেক্টরটা। তাহলে 5 এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর। এই 5টা কি আসলে? এই 5টা হচ্ছে এ এর মান। এই কোন একটা ভেক্টরের মান প্রকাশের জন্য কি করি আমরা? মনে আছে? কোন একটা ভেক্টরের মান প্রকাশের জন্য কি কাজ করি? আমরা যদি চাই মান লিখবো তাহলে কি লিখি? এই যে এ, এটা হচ্ছে মান। যদি এর মান প্রকাশ করতে চাই তাহলে শুধু এ লিখবো, অথবা কি লিখবো? এ লিখে এ ভেক্টর লিখে মডুলাস দিব। বোঝা গেছে? তাহলে এই 5টা কি আসলে? দেখো এই 5 কি আসলে? এই ভেক্টরটার মান। ওকে, গুড, ভেরি গুড। তাহলে এই ভেক্টরের মান এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। আমরা এভাবেই লিখি, এভাবে লিখলে সুন্দর লাগে। এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর। তাহলে একক ভেক্টর এ ক্যাপ এটা ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ না? এই যে এবার এখান থেকে বলো তো একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? এই লাইনটার বাংলা তর্জমা করো, তাহলে তুমি একক ভেক্টর কিভাবে পাওয়া যায় বুঝে যাবা। এই লাইনটুকুর বাংলা তর্জমা করো। উপরে কি এ ভেক্টর, তাকে কি দিয়ে ভাগ দিছি? এ ভেক্টরের মান দিয়ে। তাহলে বলো কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আমি কোন ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করতে চাই, ঠিক আছে? কোন ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করতে চাই, একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? প্রশ্ন, কিভাবে পাওয়া যায়? অনেকে দেখো, অনেক সময় যদি বলা হয় কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে, এই সংজ্ঞাটা আসলে কিন্তু ঠিক না। মানে এটা সংজ্ঞা হিসাবে ঠিক না। এটা হচ্ছে, প্রশ্নটা যদি এটা করে যে কোন ভেক্টরের একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হয়, তাহলে তুমি বলতে পারো এই যে একক ভেক্টর কিভাবে পাওয়া যায়, কিভাবে নির্ণয় করা হয়, তাহলে তুমি বলতে পারো উত্তর হচ্ছে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। কি বুঝছো? ক্লিয়ার? এইবার একক ভেক্টরের আসলে এত প্রয়োজনীয়তা কেন? প্রয়োজনীয়তা হচ্ছে, এখান থেকেই বলি তোমার, প্রয়োজনীয়তা হচ্ছে এই যে এ ভেক্টর এটা ইকুয়াল টু এ তার মান সাথে একক ভেক্টর। দেখো এ ভেক্টরের আমি যা জিজ্ঞেস করব টু দা পয়েন্ট অ্যান্সার দাও। এ ভেক্টরের কি কি আছে? কি কি আছে? মান এবং দিক, মান এবং দিক। তাহলে আমি যদি লিখি, ধরো এ ভেক্টর, তুমি আমাকে জিজ্ঞেস করলা ভাই এর মান কত? মান হচ্ছে এ, মান কত? এ। এই যে এটা লিখলাম, বলো এই লেখাটা কি ঠিক আছে? এই লেখাটা ঠিক আছে? না, ঠিক নেই। কারণ এটা ভেক্টর, তুমি ভেক্টরটাকে মানের সমান এভাবে লিখতে পারো না। ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম যে একটা বল ভেক্টর, মনে করো এফ বল ভেক্টর, এটা ইকুয়াল টু 5 নিউটন। বলো এই লেখাটা ঠিক আছে? এই লেখাটা ঠিক আছে? কেউ যদি এটা লেখে, লেখাটা ঠিক আছে? না, ঠিক নাই। কেন ঠিক নাই? কেন ঠিক নাই? কারণ এটা ভেক্টর। তো তুমি এখানে যেটা লিখছো সেটা শুধু মান, এটা শুধু মান, এটা ভেক্টর, এটা শুধু মান। তো তুমি যদি এটা না লিখে এটা লিখতা, এটা লেখা ভুল হয়েছে। তুমি যদি এটা লিখতা যে ভাই এফ ভেক্টরের মান 5, তাহলে ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা এই লেখাটা ঠিক আছে, কিন্তু এই লেখাটা ভুল। এখন আমি যদি এই ভেক্টরটাকে তার মান সহ সুন্দর করে প্রকাশ করতে চাই, তাহলে কি করব জানো? একক ভেক্টর লাগাই দিব। এই যে এটা এফ ভেক্টর, তাহলে 5, তখন আমি এভাবে লিখবো। এটাকে যদি সঠিক করে লিখতে চাই তাহলে এভাবে লিখবো, এফ ভেক্টর এটা ইকুয়াল টু 5 এফ ক্যাপ। এইবার সঠিক আছে, 5 এফ ক্যাপ নিউটন। এই যে এইবার কিন্তু সঠিক হয়েছে, বুঝতে পারছো? এবার সঠিক হয়েছে। কি ক্লিয়ার? বুঝা গেছে? আগের বার সঠিক ছিল না, কারণ তুমি এটা শুধু মান লিখছো, দিক কোথায়? তাহলে এবার কি হলো, মান হচ্ছে 5 আর এই এফ ক্যাপ এটা হচ্ছে দিক, এটা হচ্ছে দিক। তোমার আরেকটু সুন্দর বুঝাই দিই। এটা ধরো ওয়াই অক্ষ,
এটা ধরো এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ ধরো ধরলাম, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ। তুমি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ধরো এটা পূর্ব দিক, এক্স অক্ষ পূর্ব দিক, তো তুমি সকালবেলা বাড়ি থেকে হাঁটতে বের হইছো, তো এটা হচ্ছে তোমার বাড়ি মূল বিন্দু, তুমি এই রাস্তা বরাবর পূর্ব দিক বরাবর হাঁটতেছো, এক্স অক্ষ বরাবর হাঁটতেছো, তো হাঁটতে হাঁটতে একটা নির্দিষ্ট দূরত্বে গেছো, ধরো 4 কিলোমিটার দূরে গেছো। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাই তোমার সরণ ভেক্টর কত, তো দেখো তুমি বাড়ি থেকে বের হয়ে এখানে আসো, তাহলে এখানে আসো, এইটা তোমার সরণ ভেক্টর। আমি তোমার জিজ্ঞেস করলাম তোমার সরণ ভেক্টর কত, তুমি আমার ফোনে বললা যে আমার সরণ ভেক্টর 5 কিলোমিটার, বা লিখে দিলা এটা সরণ ভেক্টর 5 কিলোমিটার, তাহলে তো ভাই হইলো না। সরণ সে তো ভেক্টর রাশি, এই 5 দিয়ে এই 5 কিলোমিটার দিয়ে আমি তোমার মানটুকু বুঝলাম কিন্তু দিক তো বুঝতে পারলাম না। ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মানের সাথে দিকও দরকার। আমি এটা দিয়ে শুধু তোমার মানটুকু বুঝতে পারতেছি যে তোমার সরণের মান 5 কিলোমিটার, কিন্তু আমি তো জানি না তুমি এক্স অক্ষে গেছো না ওয়াই অক্ষে গেছো না এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝামাঝি গেছো, কোন দিকে গেছো এটা তো আমি বুঝতে পারতেছি না। পারতেছি? তাহলে এভাবে যদি আমি লিখি তাহলে কি প্রকাশটা সঠিক হলো না? তাহলে সঠিকভাবে প্রকাশ করে আমি কিভাবে লিখতে পারি বলো, তুমিই বলবা, তোমরা এখানে লিখবা, বলো কি লিখবো, কি লিখবো, সরণ ভেক্টরটাকে কি লিখবো? সরণ ভেক্টরটাকে লিখবো 5 5, হ্যাঁ এস ক্যাপ, অনেকে বলছে এস ক্যাপ, হ্যাঁ হবে সমস্যা নাই, কিন্তু আমি বলে দিছি না এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত বলে দিছি, ঠিক আছে? অনেকে যারা এস ক্যাপ বলছো ঠিক বলছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে ওই যে দিয়ে দিছি তোমাকে। তাহলে কি লিখবো? ইয়েস 5 আই ক্যাপ কিলোমিটার, বুঝছো? শুধু যদি 5 কিলোমিটার 5 লিখি তাহলে তো ভাই শুধু মান বুঝলাম, দিক তো বুঝলাম না। তাহলে দেখো এই 5 এটা মান প্রকাশ করতেছে ভেক্টরটার, আর এই আই ক্যাপ এটা দিক প্রকাশ করতেছে। তাহলে একক ভেক্টরের প্রয়োজনীয়তা কেন জানো? দিকের জন্য। একক ভেক্টর আমাকে দিকটা বলে দিচ্ছে যে আমার সরণ 5 কিলোমিটার কোন দিকে, এই যে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ এক্স অক্ষের দিকে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই যে এ ইকুয়াল টু এ ভেক্টর ইকুয়াল টু এ ইনটু এ ক্যাপ, তার মানে এটা তো ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, তাহলে এই ভেক্টরটা প্রকাশ, এই এটা প্রকাশ করতেছে তার মান, আর এই ক্যাপটা প্রকাশ করতেছে ভেক্টরের দিক। তাহলে একক ভেক্টর আসলে দিক প্রকাশ করতেছে, একক ভেক্টরটা দিক প্রকাশ করতেছে। কথা বুঝছো? এইবার শোনো, খুব ইম্পর্টেন্ট একটা কথা, একক ভেক্টর পড়ে ফেললে একটা জিনিস মনে করো অনেকটাই পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিক ভেক্টর। আয়ত একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। দেখো শোনো, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ, পি ভেক্টরের একক ভেক্টর ছোট হাতের পি ক্যাপ, পি ক্যাপ। তারপরে বি ভেক্টরের একক ভেক্টর ছোট হাতের বি ক্যাপ। তো এরকম কোন ভেক্টর এভাবে লিখলে নরমালি একক ভেক্টর গুলাকে ছোট হাতের লেটার গুলা দিয়ে নরমালি লেখা হয়, লিখতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু শোনো এবার, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ ধনাত্মক অক্ষ, এটা প্লাস এক্স অক্ষ, এটা প্লাস ওয়াই অক্ষ, এটা প্লাস জেড অক্ষ। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর একক ভেক্টর ফিক্সড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মানে এক একক, এই যে এক, তাহলে এক্স অক্ষ বরাবর এই যে একক ভেক্টর এটা আই ক্যাপ ফিক্সড। তাহলে বলো তো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ফিক্সড কত? এটা ফিক্সড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি এগুলা ইচ্ছা মতো নিতে পারবে না। ধরো তুমি বললা এক্স অক্ষ বরাবর ভাই একক ভেক্টরকে আমি এইচ ক্যাপ দিব না, এগুলো করা যাবে না। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর এটা হচ্ছে কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ।
এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা ধনাত্মক অক্ষ বরাবর এই তিনটা একক ভেক্টর ফিক্সড করে দেওয়া হয়েছে। এরা হচ্ছে আয়ত একক ভেক্টর। তার মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদেরকে আয়ত একক ভেক্টর বলা যাবে। তাহলে এরা একক ভেক্টর এবং এরা আয়ত একক ভেক্টর। কিন্তু এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ, এ একক ভেক্টর কিন্তু আয়ত একক ভেক্টর নয়। বোঝা গেছে? এ একক ভেক্টর বাট আয়ত একক ভেক্টর নয়। তাহলে সংজ্ঞাটা আসলে লিখি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর বলে। এটা হচ্ছে আয়ত একক ভেক্টরের সংজ্ঞা। এবার এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কে ক্যাপ। ঠিক আছে? এই ভেক্টরের এর একক ভেক্টর এ ক্যাপ। তাহলে এটা একক ভেক্টর কিন্তু আয়ত একক নয়। একক ভেক্টর ঠিক আছে, বাট এটাকে যদি আমি বলি আয়ত একক ভেক্টর, এটাকে যদি আমি বলি তাহলে এটা কিন্তু ভুল। এটাকে আয়ত একক ভেক্টর বলা যাবে না। এটা একক ভেক্টর বাট নট আয়ত একক ভেক্টর। ঠিক আছে? এবার এই আয়ত একক ভেক্টর এগুলার প্রয়োজন কি? এই তো এগুলারই তো অনেক প্রয়োজন। আয়ত একক ভেক্টর দিয়েই তো এখন খেলা। ধরো এই যে এটা ধরো ত্রিমাত্রিক না দিয়ে ধরো আমরা দ্বিমাত্রিক বললাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ধরো এটা পূর্ব দিক, হ্যাঁ পূর্ব দিক, তাহলে বুঝতে পারতেছো পশ্চিম দিকে এটা উত্তর দিক, তাহলে আশা করি বুঝতে পারতেছো নিচের দিকটা দক্ষিণ দিক। এই যে এটা তোমার বাড়ি মূল বিন্দু 0 0, এইখান থেকে তুমি বের হয়ে হাঁটি করে এখানে পৌঁছাইছো, দেন পা করে এখানে পৌঁছাইছো, দেন এখানে গেছো এই পয়েন্টে। তাহলে তোমার শুরুর বিন্দু এটা আর তুমি গেছো এখানে। এটা 4 কিলোমিটার, এটা ধরো 3 কিলোমিটার। ঠিক আছে? 4 কিলোমিটার 3 কিলোমিটার। খুব ভালো করে খেয়াল করো। তোমার সরণ কত হলো? সরণ 4 আর 3 7, সরণ কত? 4 + 3 7। ঠিক আছে? 7 কিলোমিটার। ঠিক আছে? নো, এটা দূরত্ব, এটা সরণ নয়। সরণ আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব। এই হচ্ছে সরণ ভেক্টর, এই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এই ক্ষেত্রে এর মান কত? সরণের মান কত? মান হচ্ছে 5। মান হচ্ছে 5। ঠিক আছে? এটা 5 কিলোমিটার, এটা হচ্ছে সরণের মানটা। তা আমরা এখন এই সরণ ভেক্টরটাকে প্রকাশ করতে চাই। দেখো খুব ভালো করে বুঝো। তুমি এখান থেকে এখানে গেছো না আগে? তাহলে এখান থেকে এখানে গেছো, দেখো তাকাও, এখান থেকে এখানে গেছো। আগে এই ভেক্টরটার কথা আমরা বলি। কোন অক্ষে গেছো? এক্স অক্ষে। কয় একক? 4 একক। 1 একক, 2 একক, 3 একক, 4 একক। তাহলে 1 একক মানে আই ক্যাপ, তাহলে এটা কত আই ক্যাপ? এটা কিন্তু শুধু মান। তাহলে আমি ভেক্টর ফরম্যাটে বললে কি বলবো? 4 আই ক্যাপ। বুঝছো? এবার আসো 3 কিলোমিটার গেছো কোন অক্ষে? উত্তর দিক ওয়াই অক্ষে। কয় একক? 3 একক। 1 একক, 2 একক, 3 একক। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কে? জে ক্যাপ।
এই জে ক্যাপ সাহেবকে তুলে আনো, জে ক্যাপ সাহেবকে তুলে আনো, এই যে জে ক্যাপ সাহেব, এটা জে ক্যাপ, জে ক্যাপ, এই আর একটা জে ক্যাপ, এই আর একটা জে ক্যাপ। কয়টা জে ক্যাপ? 3টা জে ক্যাপ। তাহলে এটাকে কি লিখবো? 3 জে ক্যাপ ভেক্টর। মান কিন্তু 3 জে ক্যাপ কিন্তু ভেক্টর হয়ে গেল। 4 কিন্তু শুধু স্কেলার, কিন্তু 4 আই ক্যাপ ভেক্টর। তাহলে দুটো ভেক্টর না? দেখো তো, এই একটা ভেক্টর 4 আই ক্যাপ, আর এই একটা ভেক্টর 3 জে ক্যাপ। তাহলে সরণ ভেক্টরটা কত জানো? সরণ ভেক্টর কত? 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ কিলোমিটার। এই যে দেখো ভেক্টরকে প্রকাশ করলাম, সরণ ভেক্টরকে প্রকাশ করলাম, বুঝলা? সরণ ভেক্টরকে প্রকাশ করলাম। তো প্রকাশ করতে আই ক্যাপ জে ক্যাপ লাগছে। আই ক্যাপ জে ক্যাপ কি ছিল? আয়তাকার ভেক্টর। তো এইগুলোই হচ্ছে আয়তাকার ভেক্টরের কাজ। এবার আমি মুখে মুখে বলবো, তুমি আমাকে ভেক্টরকে প্রকাশ করে দিবা। মুখে মুখে আমি বলতেছি, তুমি আমাকে প্রকাশ করে দিবা। আমি প্লাস এক্স অক্ষে 3 কিলোমিটার গেলাম, দেন প্লাস ওয়াই অক্ষে অতঃপর, ঠিক আছে, অতঃপর প্লাস ওয়াই অক্ষে 2 কিলোমিটার গেলাম, দেন মাইনাস জেড অক্ষে, মানে জেড অক্ষে ঋণাত্মক দিকে, জেড অক্ষে 1 কিলোমিটার গেলাম। তাহলে আমার সরণ ভেক্টরটা বলো, সরণ ভেক্টরটাকে প্রকাশ করো, সরণ ভেক্টরটাকে প্রকাশ করো দেখি। আমি সবার পারা চাই। এই তো, তোমরা তো খুব বুদ্ধিমান, দেখছো? এই তো বুঝে গেছো যে প্লাস এক্স অক্ষে 3 কিলোমিটার, তাহলে ভাই 3 আই ক্যাপ। তারপরে ওয়াই অক্ষে 2 কিলোমিটার, তাহলে ভাই প্লাস 2 জে ক্যাপ। জেড অক্ষের ধনাত্মক দিকে কে ক্যাপ, তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিকে কি হবে? মাইনাস কে ক্যাপ। তাহলে মাইনাস 1 কে ক্যাপ, এত কিলোমিটার। এই হচ্ছে তোমার সরণ ভেক্টর। তাহলে আয়তাকার ভেক্টরের কাজগুলো বুঝছো? যদি আমি সাপোজ দেখো এভাবে লিখে যদি প্রকাশ করি, তাহলে কত সহজে প্রকাশ করা গেল, সহজে প্রকাশ হলো, সহজে প্রকাশ। কিন্তু কাউকে যদি তুমি এভাবে বুঝাইতে চাও যে আমি এক্স অক্ষ বরাবর গেলাম 4 কিলোমিটার, ওয়াই অক্ষ বরাবর গেলাম 3 কিলোমিটার, তারপর জেড অক্ষের নেগেটিভ দিকে গেলাম হচ্ছে 1 কিলোমিটার, এটা বলতে গেলে তো তোমার মনে করো যে সকালবেলা যা খাইছো সব হজম হয়ে যাবে। অনেক কষ্ট না বলা, বাংলা এইভাবে লিখে বলা অনেক কষ্ট না? বাট তুমি যদি এটা লিখে দাও না, আর সে যদি ফিজিক্স জানে, সে যদি ভেক্টরের তার বেসিক জ্ঞান থাকে, তাহলে সে বুঝে যাবে, ও আচ্ছা এটা, তার মানে তুমি ভাই এক্স অক্ষে 3 একক গেছো, দেন ওয়াই অক্ষে 2 একক গেছো, আর জেড অক্ষের ঋণাত্মক দিকে 1 একক গেছো। সে কিন্তু সুন্দর করে এটা বুঝে গেল। কি ক্লিয়ার? তাহলে আমরা এগুলো আরো সামনে দেখব। তাহলে আয়ত একক ভেক্টরের কাজটা বুঝলাম। এবার কত নম্বর গেল? 13, 14 নম্বর। দেখো অনেকে কিন্তু সবগুলা পড়ায় না, অনেকে কিন্তু সবগুলা পড়ায় না, কয়েকটা পড়ায় বাকিগুলো পড়ে না, কিন্তু আমি কিন্তু সবগুলা সুন্দর করে বুঝাই দিচ্ছি যাতে তোমার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়। এবার কি, এবার আসো অবস্থান ভেক্টর। তো অলরেডি এটা ব্যাখ্যা করছি, কিন্তু অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আরেকটা নাম আছে ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর একই আসলে। অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টরকে পজিশন ভেক্টর বলে, পজিশন ভেক্টর বা রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর। অবস্থান ভেক্টর, অলরেডি অবস্থান ভেক্টর নিয়ে একটু কথা বলছি। কি অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করব। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। তো আমি দুইটা চিত্র এঁকে দেখা দিচ্ছি, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক। তো প্রথমে আসো দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই অক্ষ। এটা মূল বিন্দু 0, 0। তাহলে মূল বিন্দু 0, 0, এটা হচ্ছে ধরো পি বিন্দু। আমরা পি বিন্দুর অবস্থান প্রকাশ করতে চাই। তো পি বিন্দুর স্থানাঙ্ক 4, 3 এরকম। তো 4x 3y, তার মানে x y, পি বিন্দুর স্থানাঙ্ক কত? x y।
তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করব। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান, তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে এই যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হবে সেটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ধরো এটাকে আর দিয়ে প্রকাশ করলাম, এই যে এটাই হচ্ছে আরই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে ও 0 0 এর সাপেক্ষে পি এক্স ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর, বিন্দুর অবস্থান ভেক্টর ওপি বা আর ইকুয়াল টু, সবাই তাকো বলো কি লিখবো, বলো শিখছো তুমি এতক্ষণ শিখাইছি তোমারে, বলো কি লিখবো বলো এবার। এক্স এক্স অক্ষে একক ভেক্টর, ওয়াই অক্ষে একক ভেক্টর দিয়ে বলো এবার কি বলবো, বলো। এক্স আই ক্যাপ দেন ওয়াই জে ক্যাপ। ভাই বিন্দু কত, বিন্দু এক্স ওয়াই, এক্স এর সাথে আই লাগাই দিবা, ওয়াই এর সাথে জে লাগাই দিবা, এর চেয়ে সহজ জিনিস হয় এক্স এর সাথে আই ক্যাপ, ওয়াই এর সাথে জে ক্যাপ, এই হচ্ছে অবস্থান ভেক্টর, যে পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখছো কত সহজ জিনিস। ঠিক আছে, অবস্থান ভেক্টরকে রেডিয়াস ভেক্টরও বলে, রেডিয়াস ভেক্টরও বলে। এই যে অলরেডি একে দেখাইছি, ধরো এটা হচ্ছে অক্ষ, কোন একটা বস্তু ধরো এভাবে ঘোরা হচ্ছে, এভাবে ঘুরতেছে, তাহলে এই অক্ষের এভাবে ধরো বস্তুটা ঘুরতেছে, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টারটাকে মূল বিন্দু ধরে যদি আমরা সেন্টারটাকে মূল বিন্দু ধরে যদি এই বিন্দুর অবস্থান প্রকাশ করি, তাহলে এখান থেকে এটা, তাহলে সেন্টারের সাপেক্ষে, যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, এখানে সাপেক্ষকে সেন্টার, ঠিক আছে, সেন্টারের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর। তাহলে এটাকে তখন বলবো ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে, আর ভেক্টর। ক্লিয়ার, ডান। এবার আর দুটো সংজ্ঞা, দুটো সংজ্ঞা, সরি তিনটা। এবার যেটা সেটা হচ্ছে অনেকগুলো স্টার চিহ্ন দাও, বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ, বিপ্রতীপ বা আরেকটা নাম আছে ব্যতিহার, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, রিসিপ্রোকাল, ঠিক আছে, রিসিপ্রোকাল ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। এবার এটা আবার কি জিনিস দেখো, বিপ্রতীপ, নট নট বিপরীত, বিপরীত বিপরীত নয়, নট বিপরীত, বিপরীত বলা যাবে না, বিপরীত না, কি বিপ্রতীপ মানে কি, মানে হচ্ছে দেখো দেখি তোমাদের জিজ্ঞেস করি, 5-এর বিপরীত বলো তো দেখি, বলো 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 বলো, 5-এর বিপরীত, 5-এর বিপরীত হয় -5, আবার 5-এর বিপরীত হয় 1/5, এইটারে বলা হয় যোগাত্মক বিপরীত, আর এইটারে বলা হয় গুণাত্মক বিপরীত, ঠিক আছে। অনেকে আবার বলতে ভাই এটা কেমন কথা, এটা তো বিয়োগাত্মক বিপরীত, এটা তো ভাগাত্মক বিপরীত। শোনো, বিয়োগ ভাগ বলে কিছু নাই, বিয়োগ ভাগ বলে কিছু নাই আসলে, সবই যোগ এবং সবই গুণ। কেমনে, ধরো আমি তোমার বললাম 10-কে 10-এর সাথে 2 যোগ করো, তার মানে 10 যোগ 2 12। এবার তুমি বললো ভাই 10-এর সাথে 2 বিয়োগ করো, না, 10-এর সাথে 2 বিয়োগ করা মানে -2 যোগ করা, বুঝছো, 10 থেকে 2 বিয়োগ করা মানে -2 যোগ করা 8। তাহলে আমি আসলে কি করলাম, যোগ করলাম, যোগই করলাম, তাহলে দুনিয়াতে সব আসলে যোগ। 10-কে 2 দিয়ে ভাগ করো, যে ভাই ভাগফল 5, হ্যাঁ, আমি বললাম না, আমি এই এই কথা মানতে চাই না, আমি বলবো 10-কে হাফ দিয়ে গুণ করো তো 5। তাহলে সকল বিয়োগই যোগ আসলে, এবং সকল ভাগই আসলে গুণ। তো এই কারণে যোগাত্মক এবং গুণাত্মক, তো এটা যোগাত্মক বিপরীত, এটা গুণাত্মক বিপরীত, ভাগাত্মক বিপরীত, যোগাত্মক গুণাত্মক। কোন ভেক্টরের গুণাত্মক মানের বিপরীত, গুণাত্মক মানের যে ভেক্টরটা, গুণাত্মক বিপরীত মানের যে ভেক্টরটা, সরি,
গুণাত্মক বিপরীত মানের যে ভেক্টরটা তাকেই বলা হয় বিপরীত ভেক্টর। অর্থাৎ এটা কোন ভেক্টরের মান ধরো 5, কোন ভেক্টরের মান ধরো 1/5, তাহলে এটার বিপরীত ভেক্টর এটা, এটার বিপরীত ভেক্টর এটা, অর্থাৎ মান হবে গুণাত্মক বিপরীত। তাহলে কোন ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলে। বিপ্রতীপ ভেক্টর বলে। বলো বুঝছো কিনা? কোন ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলে। যেমন ধরো একটা ভেক্টর a, তাহলে a ইকুয়াল টু ধরো 5 a ক্যাপ, তাহলে এর বিপ্রতীপ ভেক্টর তাহলে এর বিপ্রতীপ ভেক্টর বলো তো কি হবে? এর বিপ্রতীপ ভেক্টরটা yes 1/5 a ক্যাপ। আচ্ছা বলো তো কোন ভেক্টরের বিপ্রতীপ ভেক্টরের মান কি চেঞ্জ হয়ে যায় নাকি? মান কি চেঞ্জ হয়ে যায়? মান চেঞ্জ হয় কি হয় না ভেবে বলো। yes of course মান চেঞ্জ হয়, এটা 5 এটা 1/5, বিপ্রতীপ ভেক্টরের মান তো চেঞ্জ হয়। দিক চেঞ্জ হয় কিনা? উত্তর হচ্ছে না, দিক চেঞ্জ হয় না। একক ভেক্টর a ক্যাপ, একক ভেক্টর a ক্যাপই আছে, শুধু মানটা চেঞ্জ হয়েছে, মান গুণাত্মক বিপরীত হয়েছে কিন্তু দিক কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এটা যদি a ভেক্টর হয়, ধরো এটা a ভেক্টর, এটা হচ্ছে 5 a ক্যাপ, তাহলে এর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 1/5, 1/5 এর মান খুবই ক্ষুদ্র, মানে 1/5, 1/5, তাহলে এটা ধরো 5, এটা ধরো 5, তাহলে এইটা হচ্ছে ধরো 1/5, তাহলে এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর 1/5 a ক্যাপ। এর বিপ্রতীপ ভেক্টর এটা, আবার এর বিপ্রতীপ ভেক্টর কিন্তু এটা। কি ক্লিয়ার? তাহলে দিক কিন্তু একই দিকে আছে, দিক চেঞ্জ হয় না। দেখো দিক যেদিকে, এর দিক সেদিকে, a ক্যাপ a ক্যাপ, দিক একই দিকে, দিক একই দিকে। তাহলে a ভেক্টর ইকুয়াল টু ধরো 2i ক্যাপ, তাহলে এর বিপ্রতীপ b ভেক্টর ইকুয়াল টু 1/5 i ক্যাপ। এটা এটার বিপরীত, এটা এটার বিপ্রতীপ, সরি বিপরীত বলে ফেলছি, বিপ্রতীপ, বিপ্রতীপ, ঠিক আছে? এ আবার এর বিপ্রতীপ, বিপ্রতীপ, ঠিক আছে? এখন আসো 16 নম্বর। 16 নম্বর হচ্ছে পোলার ভেক্টর। 16 নম্বর হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর, চলো আমি একটু পানি খেয়ে আসি, গলা শুকাই গেছে। ঠিক আছে, আমরা দুটো পড়বো, 16, 17, এই দুটো পড়েই ছুটি আজকে, এই দুটো পড়েই ছুটি। আবরার কিষান, তুমি একটু ক্যামেরা বন্ধ করে দাও। আবরার কিষান, তোমার ক্যামেরা দেখা যাচ্ছে। এবার আসো, কি বলছিলাম? পোলার ভেক্টর। পোলার ভেক্টর, পোলার ভেক্টর হচ্ছে বস্তুর ঘূর্ণন গতির সাথে জড়িত নাই, ঘূর্ণনের সাথে জড়িত নাই, এরকম যে ভেক্টর গুলা, সেইগুলা হচ্ছে পোলার ভেক্টর। এর একটা উল্টাটা আছে। উল্টা কি? উল্টা হচ্ছে এক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। তাহলে যে সকল ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে জড়িত, ঘূর্ণন গতির সাথে জড়িত, তুমি তো 9, 10-এ শুধুমাত্র সরল রৈখিক গতি পড়ে আসছো। একটা বস্তু বৃত্তার পথে ঘুরতেও পারে না, এটা হচ্ছে ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, কৌণিক গতি, সহজ কথা কৌণিক গতি। তাহলে যে সকল ভেক্টর কৌণিক গতির সাথে জড়িত, ঘূর্ণনের সাথে জড়িত, তাদেরকে বলা হবে হচ্ছে
অক্ষীয় ভেক্টর, আর জড়িত না যারা তারা হচ্ছে পোলার ভেক্টর। তাহলে যে সকল ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে জড়িত নয়, ঘূর্ণনের সাথে জড়িত নয়, তাদেরকে পোলার ভেক্টর বলে, তাদেরকে পোলার ভেক্টর বলে। আরেকটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে পোলার ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট মানে আদি বিন্দু এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ বিন্দু, এই দুইটা আমাদের জানা। ঠিক আছে, পোলার ভেক্টরের আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট জানা, বা ধরো প্রয়োগ বিন্দু মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এগুলো ধরো জানা, তাদেরকে বলা হচ্ছে পোলার ভেক্টর। এবার আমি একটু বুঝাই কেমন। আর পোলার ভেক্টরের দিক হয় বস্তুর গতির দিকে, বস্তুর গতি যেদিকে সেদিকে আসলে পোলার ভেক্টরের দিক হয়। যেমন উদাহরণ কি, উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। উদাহরণ হচ্ছে বেগ, ত্বরণ, তারপরে বল, ভরবেগ, ঠিক আছে, এইগুলো হচ্ছে উদাহরণ। যেমন দেখো বেগ, কোন একটা বস্তু ধরো গতিশীল, যে বস্তুটা গতিশীল, তাহলে তার বেগের একটা নির্দিষ্ট দিক আছে এবং বস্তুর বেগটা কোন বিন্দুতে ক্রিয়া করতেছে তার পাদবিন্দু আমি জানি, ঠিক আছে, বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আমি জানি। তাহলে এই বস্তুর এই যে বেগটা, এটা ঘূর্ণন গতির সাথে জড়িত নয়, এই বস্তুটা দেখো ঘুরতেছে না, এই ভি ঘূর্ণন গতির সাথে জড়িত নয়, তাহলে এইটা হচ্ছে পোলার ভেক্টর। বুঝা গেছে? এবার দেখো ভি থেকে ভি এর পরিবর্তনের হার কি, ভি এর পরিবর্তনের হারই তো ত্বরণ, ত্বরণ এ, তাহলে এ কি ভি ডিভাইডেড বাই টি না, আসলে বেগের পরিবর্তনের হার মানে সামনে ধরো ডেল দিতে পারি, তাহলে ডেল ভি বাই ডেল টি। তাহলে বেগের পরিবর্তন যেদিকে ক্রিয়া করবে ত্বরণ সেই দিকে, ঘূর্ণন গতির সাথে জড়িত নয়। বল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, যেদিকে এফ আসলে সেদিকে। ভরবেগ পি ইকুয়াল টু এম ভি যেদিকে পি সেই দিকে। এবার তুমি নিজেই বলো না, এই বস্তুটা সরল রৈখিকভাবে গতিশীল, এর ঘূর্ণন গতি নাই, তাহলে বেগ তার ঘূর্ণনের সাথে জড়িত, বেগ ভেক্টর কি ঘূর্ণনের সাথে জড়িত? তারপরে ত্বরণ, বল, ভরবেগ, এগুলা কি ঘূর্ণনের সাথে জড়িত? বলো, ঘূর্ণনের সাথে জড়িত, ঘূর্ণন গতি না, সরল রৈখিকভাবে গতিশীল, তাহলে ঘূর্ণনের সাথে এগুলা জড়িত না, তাহলে এইগুলাকে বলা হচ্ছে পোলার ভেক্টর। তাহলে যে সকল ভেক্টর ঘূর্ণন গতির সাথে জড়িত থাকবে তাদেরকে বলা হবে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর যেগুলা, এইগুলার সাথে তুমি পরিচিত না। ভাই পরিচিত না, হব না কখন? হ্যাঁ হবা, কোথায়? চতুর্থ অধ্যায়। ঠিক আছে, তোমরা কয়েকটা নাম বলো তো, এই যে একজন একটা নাম বলছো, কে জানো এটা, তোমার নাম কি, চিস.কম না কি নাম দিছে এটা, একজন বলছে টর্ক, ইয়েস টর্ক হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর। তাহলে এটা কত নম্বর? 16, 17 নম্বরে, 17 নম্বর লিখো, এক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর, বস্তুর ঘূর্ণন গতির সাথে যে সকল ভেক্টর জড়িত তাদেরকে অক্ষীয় ভেক্টর বলে। বস্তুর ঘূর্ণন গতির সাথে যে সকল ভেক্টর জড়িত, বস্তুর ঘূর্ণন গতির সাথে যে সকল ভেক্টর জড়িত তাদেরকে অক্ষীয় ভেক্টর বলে, অক্ষীয় ভেক্টর বলে। যেমন দেখো, ধরো কোন একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে, তো একটু তাকাও বোর্ডে, দেখো এটা হচ্ছে সেন্টার। তুমি তো রৈখিক গতি পড়ে আসছো, যখন বস্তুটা ধরো ঘুরে এ থেকে ধরো বি পয়েন্টে আসলো, এ থেকে বি পয়েন্টে আসলে দেখো বস্তুটার কিন্তু একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ হয়েছে, কৌণিক সরণটাকে থিটা দিয়ে লেখা হয়, এই যে থিটা, দেখো থিটার এখানে একটা তীর চিহ্ন দিছি, মানে এই তীর চিহ্ন দিয়ে আসলে কোনো ভেক্টর বোঝাচ্ছি না কিন্তু,
যে ভাই থেটা কৌণিক সরণ, আপনি কি কৌণিক সরণ থেটা ভেক্টরটা বুঝাচ্ছেন? উত্তর হচ্ছে না, আমি কিন্তু কৌণিক সরণ থেটা ভেক্টরটা বুঝাচ্ছি না, এটা হচ্ছে কোন দিকে ঘুরছে সেটা, এটা হচ্ছে কোন দিকে ঘুরছে সেটা। বলতো কৌণিক সরণ ভেক্টর বা কৌণিক বেগ ভেক্টর, কৌণিক বেগকে রৈখিক বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এত উচ্চ মার্গীয় কথা এখন বলতেছি না, এখন তোমার বুঝতে হবে না, এগুলো আমরা চতুর্থ অধ্যায় যখন পড়বো তখন বুঝবো, ঠিক আছে? তাহলে রৈখিক বেগের মতো কৌণিক বেগ হবে, রৈখিক ত্বরণের মতো কৌণিক ত্বরণ হবে। হ্যাঁ, ঠিক তেমনি রৈখিক সরণের মতো, রৈখিক সরণকে সরল রৈখিক, রৈখিক সরণকে এস দিয়ে প্রকাশ করি, কৌণিক সরণকে থেটা বা ডেল থেটা দিয়ে প্রকাশ করি। এই যে এটা হচ্ছে থেটা, তাহলে থেটা কৌণিক সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একটা দিক থাকা উচিত না? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট এর একটা দিক থাকা জরুরি না? বলো, এর একটা দিক থাকা জরুরি কিনা? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একটা দিক থাকা জরুরি কিনা? এই দিকটা কোন দিকে হবে? এই দিকটা কোন দিকে হবে? খুবই ইম্পর্টেন্ট। দিকটা হবে কোন দিকে জানো? তোমার দিকে, তোমার দিকে, তোমার দিকে। ডান হাত বৃদ্ধাঙ্গুলি। দেখো যেভাবে ঘুরতেছে সেইভাবে হাতের বাদবাকি আঙুলগুলোকে ঘোরাবা, হাতের বাদবাকি আঙুলগুলোকে ঘোরাবা, ঠিক আছে? এটা হচ্ছে থাম্বস রুল, থাম্বস রুল। এই যেদিকে ঘুরতেছে হাতের বাদবাকি আঙুলগুলোকে এভাবে মুঠো পাকাবা, মুঠো পাকাবা। বলো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? তোমাদের দিকে, বৃদ্ধাঙ্গুলি তোমাদের দিকে, লম্ব বরাবর তোমাদের দিকে। এটাই হচ্ছে কৌণিক সরণের দিক, কৌণিক সরণের দিক, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের দিক। আমি একটু এভাবে বুঝাই 3D চিত্র দিয়ে আর কি। ধরো কোন একটা বস্তু এভাবে ঘুরতেছে, এই পথে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এই যে এই হচ্ছে ঘূর্ণন, এইভাবে ঘুরতেছে। তাহলে আমি ধরো থেটার দিক বলতে চাই, ধরো এইভাবে ঘুরতেছে, এই আমি এই যে থেটা, এই থেটার ডিরেকশনটা দেখাইতে চাই। বলো এবার কোন দিকে? যেভাবে ঘুরছে ওইভাবে হাত ঘুরাও, সহজ জিনিস। এই যেভাবে ঘুরছে মুঠো পাকাও এদিকে, মুঠো পাকাও এদিকে, বুঝলা? এই যে একটা হাত এঁকে দিয়ে আসো, হাত এঁকে ফেলি আর সহজে বোঝা যাবে। এই যে, এই যে কোন দিকে? উপরের দিকে। এই যে এটাই হচ্ছে কৌণিক দিক, ঠিক আছে? এটাই হচ্ছে কৌণিক সরণের দিক, থেটার দিক বলতে পারো, ধর থেটা, থেটা ভেক্টরের দিক এটা। কি ক্লিয়ার? তাহলে এই যে কৌণিক, কৌণিক, যেমন তুমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, ধরো টর্ক, আরেকটা উদাহরণ দিই, ধরো টর্ক। যেমন মনে করো একটা দরজা তুমি ঘোরাবা, তোমার বাসায় ধরো একটা দরজা, এটা হচ্ছে তোমার বাসার দরজাটা, এটা হচ্ছে তোমার ঘরের, তোমার বাসার দরজা। এই দরজাটাকে আমি বন্ধ করব, বলো দরজাটা কি আছে, খোলা না বদ্ধ? খোলা আছে না বদ্ধ আছে? বলো তো দরজাটা খোলা আছে না বদ্ধ আছে? খোলা, বোঝা যাচ্ছে তো খোলা। দরজাটা বন্ধ করব, বন্ধ করতে গেলে কি করব? এইভাবে ধাক্কা দিব না? এই হাতল ধরে ধাক্কা দিব না? ধাক্কা দিলে দরজাটা এইভাবে ঘুরে যাবে না? দেখো এইভাবে ঘুরে যাবে না দরজাটা? দরজাটা যদি এইভাবে ঘুরে যায়, এইভাবে ঘুরে যায়, তাহলে টর্ক কোন দিকে? টর্ক, টর্ক, টর্কের দিক, টর্ক একটা ভেক্টর রাশি, টর্ক, টর্কের দিকটা কোন দিকে? এই যে তীর চিহ্ন অনুযায়ী মুঠো পাকাও, কোন দিকে? উপরের দিকে। তাহলে এই যে টর্ক হচ্ছে উপরের দিকে, এর কোনো সুনির্দিষ্ট পাদবিন্দু নেই কিন্তু। টর্কে তুমি এখানেও দেখাইতে পারো, টর্কে এখানেও দেখাইতে পারো, টর্কে এখানেও দেখাইতে পারো, সুনির্দিষ্ট পাদবিন্দু নেই কিন্তু। তাহলে এটা হচ্ছে টর্ক ভেক্টর। টর্কে হচ্ছে টি এর মাথাটা একটু বাঁকায় লেখা হয়, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো। তাহলে এই যে টর্ক, কৌণিক সরণ, কৌণিক বেগ, এগুলা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে টর্ক, উদাহরণ, উদাহরণ টর্ক
কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, এগুলো সব হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে এই হচ্ছে ভেক্টরের সংজ্ঞা। তো এগুলা যদি পড়ো তুমি এখান থেকে ভেক্টর অধ্যায় থেকে 1 মার্কের যে কোশ্চেন আসবে তুমি পারবা। ঠিক আছে, এইবার আজকে তোমাদের ক্লাস টেস্ট। এখন একটা টেস্ট হবে। আমি এখানে একটা ভেক্টর লিখতেছি, এ ভেক্টর a = 5 i cap a = 5 i cap নিউটন, বা ধরো শুধু 5 i cap এর জন্য 1 নম্বর b ভেক্টর 5 i cap, c ভেক্টর 1/5 i cap, d ভেক্টর -5 i cap, e ভেক্টর 2 i cap, f ভেক্টর -3 i cap, তারপরে g ভেক্টর 4 j cap। ঠিক আছে, তো এখন তোমার বলতে হবে যে এর জন্য এরা কেমন ভেক্টর, মানে বি ভেক্টর এ ভেক্টরের কি ভেক্টর, সি ভেক্টর এ ভেক্টরের কি ভেক্টর। কোনো একটা ভেক্টর কিন্তু একই সাথে অনেকগুলো ভেক্টরও হইতে পারে, কোনো একটা ভেক্টর কিন্তু একই সাথে অনেকগুলো ভেক্টরও হইতে পারে, একই সাথে অনেকগুলো ভেক্টর হইতে পারে। তাহলে তুমি এখন লিখো এর কি কি ভেক্টর, তারপরে এটা এর কি কি ভেক্টর, এটা লিখো। লেখার পরে এক মিনিট সময় পরে আমার সাথে মিলাই দেখবা। নাও 1 মিনিট টাইম, একটা টাইমার দিয়ে দিই, 1 মিনিট টাইম। নাও লিখো। সাউন্ড হচ্ছে না? সাউন্ড হচ্ছে, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই, সাউন্ড তো ঠিকই দেখতে পাচ্ছি, সাউন্ড তো ঠিকই দেখতে পাচ্ছি, সাউন্ড হচ্ছে। ওকে, আসো দেখো এবার আমি লিখতেছি, তুমি যাচাই করো। নাও, মান কত? 5 5, মান সেম, i cap দিকও সেম, প্লাস i cap, তাহলে এই হচ্ছে সমান ভেক্টর। i cap তাহলে তো সদৃশ, হ্যাঁ সদৃশ। এবার 1/5 i cap, মান গুণাত্মক বিপরীত, তাহলে এটা তো বিপ্রতীপ বা ব্যতিহার। আচ্ছা, i cap তাহলে তো একই দিকে হলে তো সদৃশ, হ্যাঁ বুঝতে পারছি। 5 i cap, মান সেম 5 কিন্তু i cap মাইনাস i cap, ওকে। বিপরীত, মান সমান, দিক বিপরীত। এবার কথা হচ্ছে এটা প্লাস i cap মাইনাস i cap, দিক বিপরীত। তাহলে দিক বিপরীত হলে তো বিসদৃশ, হ্যাঁ দিক বিপরীত হলে বিসদৃশ। 2 i cap, মান সমান না, তাহলে এরা কি সমান বলা যাবে? সমান যদি বলি হবে না, সমান তো না। কিন্তু i cap তার মানে সদৃশ, এটা এই যেটা হচ্ছে সদৃশ। তারপরে -3 i cap, আচ্ছা -3 i cap, তাহলে -3 i cap যদি হয়, -3 i cap, এটার মান 5, এটার মান 3, মান বিপরীত মানে মান আলাদা, i cap মাইনাস i cap, আচ্ছা তাহলে তো বিসদৃশ, তাহলে এটা শুধুমাত্র বিসদৃশ। এটা 4 j cap, এটা i cap, এটা j cap, i cap এর সাথে j cap লম্ব, তাহলে এটা সদৃশও না, সমানও না। আমরা যতগুলো ভেক্টর পড়ছি তার মধ্যে আসলে কোনোটাই না। কি বুঝছো? এর সাথে যদি আমি বলি
আই ক্যাপের সাথে জে ক্যাপ কেমন, এটাকে তুমি লম্ব বলতে পারো, লম্ব ভেক্টর বলতে পারো, লম্ব ভেক্টর বলতে পারো। কি ক্লিয়ার? এইবার সবগুলো 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 এই যে এই কটা সবগুলো দেখো, আই ক্যাপ আই ক্যাপ, আই ক্যাপ এক্স অক্ষের দিকে, আই ক্যাপ এক্স অক্ষের দিকে, আর মাইনাস আই ক্যাপ এক্স অক্ষের বিপরীত দিকে, সমান্তরাল তো নাকি? সমান্তরাল না? তাহলে সবগুলা সমান্তরাল বা সমরেখ। এই সবগুলা, এটা বাদ দিয়ে, এটা কিন্তু জে ক্যাপ, এটা বাদ দিয়ে, এটা লম্ব। এই যে জে ক্যাপ এদিকে আর আই ক্যাপ এদিকে, এরা পরস্পর লম্ব 90 ডিগ্রি। কিন্তু বাদ বাকি এই যে সবগুলো আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, তাহলে এগুলা সমান্তরাল বা সমরেখ। বুঝতে পারছো? সমান্তরাল বা সমরেখ। ক্লিয়ার? বলো ক্লিয়ার, সবার ক্লিয়ার? ঠিক আছে। এবার বলো দেখি, দেখি তোমাদের কেমন বুদ্ধি। 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এর বিপরীত ভেক্টর কোনটি? বিপরীত ভেক্টর কোনটি? এর বিপরীত ভেক্টরটা খুঁজে বের করো তো, করো 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 দেখি, এর বিপরীত ভেক্টরটা খুঁজে বের করো দেখি তোমাদের কেমন বুদ্ধি। 4i ক্যাপ 3j ক্যাপ, -5i ক্যাপের বিপরীত ভেক্টর -5i ক্যাপ। তার মানে কোন ভেক্টরের আগে কি দিব? মাইনাস দিব। এটা এ ভেক্টর, এ ভেক্টর 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এর বিপরীত ভেক্টর, এর বিপরীত ভেক্টর, তাহলে বিপরীত ভেক্টর ধরো বি ভেক্টর, বি ভেক্টর এর বিপরীত ভেক্টর কত হবে? সামনে মাইনাস দিয়ে দিবা, তাহলে মাইনাস এ ভেক্টর। তার মানে মাইনাস কোন ভেক্টরের, তোমার যদি বলো কোন ভেক্টরের বিপরীত ভেক্টর নির্ণয় করো, তুমি সামনে একটা মাইনাস লাগিয়ে দিবা। কোন ভেক্টরের বিপরীত ভেক্টর নির্ণয় করো, সামনে একটা মাইনাস লাগিয়ে দিবা। 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটাও রেখে দিতে পারো, আবার ভেঙে এইভাবেও লিখতে পারো, -4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। কি বোঝা গেছে? ক্লিয়ার? এবার তোমাদের একটা চিন্তা করার কোশ্চেন দিই, চিন্তা করবে, এটার উত্তর আজকে দিব না, চিন্তা করবে a ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। পাবলিক গ্রুপে কমেন্ট, মানে এটার অ্যান্সার দিবা, দেখবো আমি কে কে পারো। ঠিক আছে? পাবলিক গ্রুপে বা মানে ই গ্রুপে, তোমাদের 27 ব্যাচের গ্রুপে যেখানে পারো দিবা। এর ব্যতিহার ভেক্টর, ব্যতিহার ভেক্টরটি নির্ণয় করো, ব্যতিহার ভেক্টরটি নির্ণয় করো। দেখি কে কে পারে, যে যে পারবে তাকে তাকে আমি একটা চকলেট দিব। ঠিক আছে? যে যে পারবে তাকে তাকে একটা চকলেট দিব। এর ব্যতিহার ভেক্টর, ব্যতিহার ভেক্টর আন্দাজে বলিও না, এত সহজ জিনিস দিই নাই, আন্দাজে বলিও না, ব্যতিহার ভেক্টর বের করবা। ঠিক আছে? এর ব্যতিহার ভেক্টরটা বের করবা। বলো। অনেকে বলতেছে যে ভাই এর মান কত? মান তো 5, তাহলে 1/5। ঠিক আছে, 1/5 হবে। এর এর মান যদি বের করি তাহলে √4 স্কয়ার 3 স্কয়ার, তার মানে কত? 5। তাহলে 1/5 ঠিক আছে, কিন্তু 1/5 এ ক্যাপ বলতেছো, ঠিক আছে এটা হইছে, বাট এই এ ক্যাপটাকে ভেঙে বলবা আই জে কে দিয়ে বলবা, আই জে কে দিয়ে অ্যানসারটা বলতে হবে। হ্যাঁ, তাহলে এটা করবা। ঠিক আছে? নির্ণয় করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ক্লাসগুলো করবা। ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু অনেক দামি ক্লাস, অবশ্যই করতে হবে, রেগুলার করবা, ফেলে রাখবা না কিন্তু। ঠিক আছে? আর এক্সাম কবে? মেগা এক্সাম কবে? বলো বলো, মেগা এক্সাম কবে? কালকে। ঠিক আছে? তাহলে মেগা এক্সামের জন্য খুব সুন্দর করে পড়ো। টাটা।